প্রিন্স দাঁড়িয়ে আছে সারা ভাবির বাবার বাড়ির দরজার সামনে। ওর ভাইয়ের বিয়ে 1.5 বছর পর প্রিন্স এসেছে ভাবির বাড়িতে। 1.5 বছরে প্রথমবার আসলো। এর আগে না আসার কারণ প্রিন্স অন্য সিটিতে জবের জন্য ব্যস্ত ছিল। বিয়ের সময়ে সেই যে দেখা হয়েছে ভাবির সাথে আর দেখা হয়নি। বিয়ের দিন ভাবির 2 কাজিন বোনকে দেখেছিল, তারাও প্রিন্সকে দেখেছিল। সেখান থেকেই ওদের সাথে টুকটাক পরিচয়। আর আজ ভাবিকে না জানিয়ে সে এসেছে এখানে। পরনে তার লেটেস্ট ডিজাইনের দামি সাদা শার্ট, চোখে সানগ্লাস। 1.5 বছর পর এই শহরে পা রেখেছে সে। যারা ভাবির সাথে তার সম্পর্কটা বন্ধুর মতো, কিন্তু কাজের চাপে ভাইয়ের বিয়ের পর আর আসতে না পারায় মনে মনে একটা অপরাধবোধ কাজ করছে। কলিং বেলের সুইচে হাত দিতে যাবে ঠিক তখনই উপর থেকে কিছু পড়ার শব্দ ভেসে আসে। প্রিন্স কিছু বোঝার আগেই একটা ময়লার ঝুড়ি ওর মাথার উপরে এসে পড়ে। মুহূর্তের মধ্যেই প্রিন্সের সাদা শার্ট, মাথা আর কাঁধ ময়লাতে একাকার। তরকারি কাটার খোসা, বাসি ডাল আর ময়লা জমা ঝুড়ি এসে মাথার উপরে পড়ে। তার সারা শরীরে লেপ্টে আছে ময়লা। প্রিন্স পাথরের মতো জমে যায় কয়েক সেকেন্ডের জন্য। তার দামি পারফিউমের ঘ্রাণ এখন পচা ডালের গন্ধে ঢাকা পড়ে গেছে। প্রিন্স চিৎকার করে বলে, ওরে বাবারে, এটা কি হলো? আমার 5,000 টাকা শার্ট, কার এত বড় সাহস? আমি কি ডাস্টবিন? ফাজিল কে রে? প্রিন্স রাগে ফুঁসতে ফুঁসতে ঘাড় উঁচিয়ে উপরের ছাদের দিকে তাকায়। একতলার ছাদের রেলিং ধরে ঝুঁকে আছে 2টা মেয়ে। একজন শাড়ি পরা, চোখে চশমা, বেশ মায়াবী চেহারা। অন্যজন সালোয়ার কামিজ পরা, মুখে তার রাজ্যের দুষ্টুমি। প্রিন্সকে এই অবস্থায় দেখে তারা একে অপরের দিকে তাকিয়ে মুখ চেপে হাসছে। ওহো মায়া আপু, দেখলে তো টার্গেট একদম মিস হয়নি, ঠিক মাথাতেই পড়েছে। আহা শান্তি। চুপ করবি। নিচে মনে হচ্ছে কোনো এক বিশাল সাহেব দাঁড়িয়ে আছেন। বেচারাকে তো চেনা যাচ্ছে না। ময়লাটা ফেলতে গিয়ে কার মাথায় যে পড়লো। ইসরে। সাহেব না, আমি প্রিন্স। আর তোরা কি অন্ধ? দেখছিস না নিচে মানুষ দাঁড়িয়ে আছে? তোদের কি কাণ্ডজ্ঞান বলতে কিছুই নেই? পিয়াতো ফাজিল মেয়ের দল। মেয়ে দুটো এবার আর হাসি চেপে রাখতে পারে না। খিলখিল করে হেসে ওঠে দুজনেই। প্রিন্সের রাগ দেখে তারা এক পলকে মাথা সরিয়ে নেয় সেখান থেকে। প্রিন্স নিচে দাঁড়িয়ে ছটফট করছে। তার মনে হচ্ছে এখনই গিয়ে ছাদ থেকে ওই দুজনকে নিচে ফেলে দিতে। ঠিক এই সময় দরজাটা খুলে দেয় যারা ভাবি। প্রথমে প্রিন্সকে দেখে সে অবাক, তার উপর এই অবস্থায় দেখে যারা চেঁচিয়ে বলে, ওরে আল্লাহ, প্রিন্স তুই কখন আসলি? আর তোর এই দশা কেন? তুই না বলে কখন আসলি? আর মাথায় এসব কি মেখেছিস? ছি, গা থেকে কি গন্ধ আসছে রে বাবা। ভাবির কথা শুনে প্রিন্সের রাগ আরও বেড়ে যায়। তবে চোখ দুটো করুণ করে নিয়ে বলে, ভাবি, তোমার বাড়িতে কি আকাশ থেকে ময়লা বৃষ্টি হয়? আমি এসেছি তোমাকে সারপ্রাইজ দিতে, আর তোমার এই বাড়ির পাখিরা আমাকে ময়লা দিয়ে বরণ করে নিল। ছি, এসব হয়েছে তোমার বোনদের জন্য। ওরে সর্বনাশ, এসব তাহলে মায়া আর মিমির কাজ? ওরা ছাদে বসে এসবের জন্য অপেক্ষা করছিল বোধহয়। কিন্তু ওটা তোর জন্য ছিল না, ছিল রাতুলের টিচারের জন্য। রাতুলের টিচার কদিন ধরে রাতুলের সাথে অনেক ডেঞ্জারাস ব্যবহার করছে, তাই রাতুল ওদের কাছে বিচার দিতেই ওরা এসব করেছে। তোকে আসতে দেখে ভেবেছে রাতুলের টিচার। আয় ভেতরে আয়, আগে ফ্রেশ হ। ইস, পুরো ভিজে গেছিস তো ডাল আর ময়লা পানিতে। ইয়াক। রাতুল হলো যারা ভাবি ছোট ভাই। তবে প্রিন্স ভিতরে ঢুকতেই ড্রয়িং রুমে দেখা মেলে সেই 2 মূর্তির। এখন মায়া সোফায় বসে একটা বই পড়ার ভান করছে, আর মিম ফোনে কিছু একটা দেখছে। যেন কিছুই জানে না ওরা, কিন্তু তাদের মুখ টিপে হাসি এখনও থামেনি। প্রিন্স তাদের সামনে গিয়ে দাঁড়ায়। আপনাদের কি কমন সেন্স বলতে কিছুই নেই? একজনের গায়ের উপর এভাবে ময়লা ফেলতে লজ্জা লাগে না? সরি মিস্টার প্রিন্স সাহেব, আমরা আসলে বুঝতে পারিনি নিচে আপনি এসেছেন। কিন্তু নিচে দাঁড়িয়ে ওভাবে কেউ চিৎকার করে? মিম তো লাফ দিয়ে উঠেছে, এখনো চিৎকার দিচ্ছে। আমার কানে না থালা লেগে যাচ্ছে। মানে কি? অপরাধ করলেন আপনারা আর দোষ দিচ্ছেন আমার চিৎকারে? আপনার নাম মায়া না? মায়া নাম হলেও আপনার মধ্যে তো বিন্দু পরিমাণ মায়াদয়া নেই দেখছি। ওরে বাবা, আমাদের নামও জেনে ফেলেছেন। হাই প্রিন্স, আমি মিম, আর উনি আমার মায়া আপু। আসলে ময়লাটা তো ভুল করে পড়েছে। সরি বলার পরেও আপনি কি ইচ্ছা করে আমাদের বকা দিচ্ছেন? ইচ্ছা করে বকছি না, ইচ্ছা করে তোমাদের এই সুন্দর চেহারাগুলো একটু ভালো করে দেখছি। এত সুন্দর মুখে
এত শয়তানের বুদ্ধি থাকে এটা আমার জানা ছিল না। এই, একদম ঝগড়া করবি না কেউ। প্রিন্স, যা আগে গোসল করে আয়। মায়া, ওকে তোয়ালাটা দিয়ে দে তো, আমার রান্নাঘরে একটু কাজ আছে। মায়া বিরক্তি নিয়ে সোফা থেকে ওঠে। প্রিন্স ওয়াশরুমের দিকে পা বাড়াতেই মায়া ইচ্ছে করে পা একটু লম্বা করে আর প্রিন্স একটু হোঁচট খায়। প্রিন্স টাল সামলে দাঁড়িয়ে তার দিকে তাকায়। মায়া মুচকি হেসে চলে যায়। আলমারি থেকে একটা তোয়ালে বের করে এনে প্রিন্সের দিকে ছুঁড়ে মারে। এই নিন আপনার তোয়ালা, এখন যান সামনে থেকে, ভূতের মতো লাগছে আপনাকে। ভূত? আপনি বোধহয় আয়নায় নিজেকে দেখেন না। ওই যে কপালে একটা বিরাট বড় ব্রণ হয়েছে আপনার। মায়া আটকে উঠে কপালে হাত দেয়। প্রিন্স হো হো করে হেসে ওঠে। মায়া বুঝতে পারে প্রিন্স তাকে বোকা বানিয়েছে। আপনি অনেক অসভ্য। জারাপু কেন যে আপনাকে আসতে বলেছে? প্রিন্স মুচকি হেসে মায়ের একদম কাছে গিয়ে ফিস ফিস করে বলে, অসভ্য ছেলেদেরই কিন্তু মেয়েরা বেশি পছন্দ করে মায়া আপু। আর তাই বিশেষ করে আপনার মতো রাগী মেয়েদের বশে আনতে আমার বেশি সময় লাগবে না। মায়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। প্রিন্সের গলার স্বর আর চোখে চাহনিতে এমন কিছু একটা ছিল যা তাকে এক মুহূর্তের জন্য ধমকে দেয়। প্রিন্স পাশ কাটিয়ে বাথরুমের দিকে চলে যায়। মিম দূর থেকে সব দেখছিল। সে কাছে এসে মায়ের হাত ধরে। কি হলো রে আপু? ছেলেটা তো বেশ চ্যাটাং চ্যাটাং কথা বলে, ফ্লার্ট করছিল নাকি তোর সাথে? দূর, আজ তো একটা ফালতু ছেলে, ওনার সাথে কথা বলাই লস। বেশি লাফালে না তুই দেখিস মিম, এই ছেলেটাকে আমি সোজা করবই। বিকেলে নাস্তার টেবিলে সবাই বসেছে। প্রিন্স এখন একটা নীল রঙের টি শার্ট পরেছে। তাকে বেশ হ্যান্ডসাম লাগছে। যারা ভাবে পিঠা আর চা সাজিয়ে দেয় ওদের সামনে। মায়া, মিম, তোদের একটা কথা বলে রাখি, প্রিন্স কিন্তু আমার খুব আদরের দেবর। ও এখানে 1 মাস থাকবে। তোরা ওকে যেন খুব বেশি জ্বালিয়ে না মারিস। ও কিন্তু অনেক ভালো ছেলে। ভাবি, জ্বালানোর ক্ষমতা ওদের নেই, বরং আমি ভাবছি ওদের একটু শাসন করা দরকার। সারাদিন শুধু ফোনে মুখ বুজে থাকলে তো চলবে না। আপনি আমাদের শাসন করবেন? আপনি কে শুনি? আমাদের থেকে বয়সে 1 বছরের ছোট হয়ে আমাদের শাসন করতে আসছেন? বয়সে ছোট হলে কি হবে, অভিজ্ঞতায় আমি অনেক সিনিয়র। বিশ্বাস না হলে পরীক্ষা নিয়ে দেখতে পারো। কিসের পরীক্ষা? আপনার ওই বাজে ফ্ল্যাটিংয়ের? মায়া, ভালোবাসার পরীক্ষা। যদি একবার প্রেমে পড়ো তবে বুঝবে প্রিন্স আসলে কেমন মানুষ। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে আসে। মায়া আর মিম দুজনেই প্রিন্সের আত্মবিশ্বাস দেখে থমকে যায়। যারা ভাবি হাসছে মিটিমিটি। সে জানে তার দেবরটা একটা জাদুকর। প্রিন্স মনে মনে বলে, মায়া আর মিম একজন আগুন আর অন্যজন পানি। এই 1 মাসে আমি এই 2 বোনকে আমার প্রেমে পাগল করব। রাত হয়। প্রিন্স দু হাতে দুটো কফির কাপ নিয়ে ধীর পায়ে বারান্দায় এগিয়ে আসে। মায়া বারান্দায় দাঁড়িয়ে বই পড়ছিল। মায়া আর চোখে একবার তাকে দেখেই আবার বইয়ের দিকে মনোযোগ দেয়, যেন প্রিন্স সেখানে নেই। কফির ঘ্রাণটা কিন্তু দারুণ হয়েছে। নিজের হাতে জাদুই আলাদা। খাবেন নাকি কফি? মায়া কোনো কথা বলে না। সে চুপ করে দাঁড়িয়ে থাকে। প্রিন্স এক পা এগিয়ে এসে মায়ের একদম পাশে দাঁড়ায়। মায়া বিরক্ত হয়ে একটু সরে যায়। আরে আরে, সরে যাচ্ছেন কেন? আমি কি ভাগ না ভাল্লুক? এই নিন কফিটা ধরুন। আপনার কফি খাওয়ার বিন্দুমাত্র শখ আমার নেই। আর আপনাকে কে বলেছে এখানে আসতে? আমি একা থাকতে পছন্দ করি। যাও এখান থেকে। ওরে বাবা, এত চেজ! আসলে বেআইন সাহেবা, একটু ভুল হয়ে গেছে। আমি এই কফিটা আপনার জন্য আনিনি। মায়া এবার বই থেকে চোখ সরিয়ে প্রিন্সের দিকে তাকায়। তার ভ্রু কুঁচকে যায়। মানে কি? আমার সামনে এসে কফি অফার করে এখন বলছেন আমার জন্য আনেননি? আসলে দূর থেকে আপনাকে দেখে আমি ভেবেছিলাম আপনি মিম আপু। মিম আপুকে আমার ভীষণ ভালো লাগছে। ভেবেছিলাম উনি একা দাঁড়িয়ে আছে, তাই কফিটা বানিয়ে আনলাম। কিন্তু কাছে এসে দেখি আপনি, মানে মায়া আপু। কি বললেন? আপনি মিমকে দিতে এসেছিলেন? মিমকে পছন্দ করেন? হ্যাঁ, আমার আসলে সুন্দরী মেয়ে দেখলে মনটা একটু নরম হয়, তো ভেবেছিলাম মিম আপুকে কফিটা দিয়ে একটু প্রপোজ করব। মিম তো অনেক সুন্দর, কিন্তু আফসোস আপনি মোটেও সুন্দরী নন। আপনার চেহারাটা কেমন যেন শুকনো আর রাগী টাইপের। আমার এই স্পেশাল কফি কেবল সৌন্দর্যের জন্যই। আপনি চাইলে দয়া করে খেতে পারেন, কারণ ফেলে দিতে মায়া লাগছে। মায়ের ফর্সা মুখটা রাগে টকটকে লাল হয়ে যায়। সে প্রিন্সের দিকে এমনভাবে তাকায় যেন চোখ দিয়ে তাকে পুড়িয়ে ফেলবে। কি স্পর্ধা আপনার! আমি সুন্দরী নই? আর মিম বুঝি আপনার চোখে বিশ্ব সুন্দরী?
যান এখান থেকে, বিদায় হন। আমি কফি খাই না। যত সব ফালতু কথা বলতে আসছেন। মিম যদি জানতে পারে আপনি তাকে একদিনে এসে পছন্দ করেছেন, তবে আপনার খবর আছে, ও আপনাকে জ্যান্ত পুঁতে ফেলবে। একদিনে নয় মায়া আপু, আমি তো আপনাদের ছবি দেখেছি অনেকবার। যারা ভাবি আপনাদের সাথে ছবি তুলে আমাকে পাঠাতো। আপনাদের অনেক গোপন খবরই আমি জানি। যেমন ধরুন, পাড়ার দুটো ছেলে আপনাদের খুব বিরক্ত করে, ওদের সাহায্য করার প্ল্যানও আমার মাথায় আছে। তবে একটা বিষয় বুঝলাম না, অসুন্দর মেয়েকেও মানুষ এত বিরক্ত করে কেন? রুচি বলতে কি কিছু নেই মানুষের? মায়া এবার হিতায় জ্ঞান হারিয়ে ফেলে। সে প্রিন্সের হাত থেকে কফির কাপটা একরকম কেড়ে নেয়। তোর কফি সুন্দরীদের জন্য? নে দেখ, আমি খাচ্ছি। অ্যান্ড তুই বট বেশি কথা বলিস। আমি সুন্দর কি অসুন্দর সেটা তোকে প্রমাণ করতে হবে না। আর তোর কফি আমি খাবো শুধু এটা দেখার জন্য যে আমি অসুন্দর না। এখন যা এখান থেকে। প্রিন্স মুচকি হেসে সরে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু হঠাৎ সে মায়ার একদম কানের কাছে মুখ নিয়ে আসে। মায়া থতমত খেয়ে পিছিয়ে যেতে চায়, কিন্তু প্রিন্স তার কাঁধের উপর দিয়ে ফিসফিস করে বলে, আসলে মিস মায়া, কফিটা আপনার জন্যই ছিল। আর আপনি কিন্তু এ বাড়িতে সবচাইতে বেশি সুন্দরী, মিমের থেকেও অনেক গুণ বেশি। বিশ্বাস না হলে আয়নাতে গিয়ে নিজের ওই রাগী মুখটা দেখবেন। আপনার ওই কাজল কালার চোখে যে মায়া আছে, সেটা পুরো পৃথিবীর সব সৌন্দর্যের ঊর্ধ্বে। কথাটা বলেই প্রিন্স এক পলক মায়ের চোখের দিকে তাকিয়ে দুষ্টুমি ভরা হাসি দিল। তারপর মায়াকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চম্পট দিল। মায়া কফির কাপ হাতে নিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তার হৃৎপিণ্ডটা কেন যেন দ্রুত লাফাচ্ছে। সে অজান্তেই মৃদু হাসে এবং কফিতে একটা চুমুক দেয়। কফিটা আসলেও দুর্দান্ত হয়েছে। নিচে উঠানে দাঁড়িয়ে আছে মিম, কানে ইয়ারফোন গোজা, চোখ বন্ধ করে গানের তালে তাল মেলাচ্ছে সে। জ্যোৎস্নার আলো তার মুখে পড়ে এক অপার্থিব সৌন্দর্য তৈরি করেছে। প্রিন্স বারান্দা থেকে নেমে মিমের পাশে গিয়ে দাঁড়ায়। মিম হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে চোখ খোলে এবং ইয়ারফোন টেনে খুলে ফেলে মিম। আরে আপনি এখানে কেন? এখানেও কি ময়লা পড়ার অপেক্ষায় আছেন? না মিমাপু, আসলে আপনাকে গল্প শোনাতে আসলাম। একটা ছোট গল্প শুনবেন? আমি কিন্তু গানও গাইতে পারি। তাই নাকি? কিন্তু আপনার ওই হেরে গলায় গান শোনার কোনো ইচ্ছে আমার নেই। তবে গান বাদ দিন, গল্প বলুন। প্রিন্স একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকায়, তারপর মিমের দিকে তাকিয়ে বলে, জানেন মিমাপু, আমি না একজনকে খুব পছন্দ করতাম। মানে যাকে বলে পাগলের মতো ভালোবাসা। কিন্তু সে আমাকে সবসময় অবহেলা করত, সবার সামনে আমাকে নিয়ে ঠাট্টা করত, অপমান করত। সে আমাকে একদমই সহ্য করতে পারতো না, কিন্তু আমি কখনো তাকে বিরক্ত করিনি। দূর থেকে শুধু তাকে দেখতাম। মিমাপু, আপনিই বলুন, আমার কি কোনো দোষ ছিল? একতরফা ভালোবাসা কি খুব বড় অপরাধ? মিম কিছুটা থতমত খেয়ে যায়। প্রিন্সের গলায় করুণ সুর তাকে একটু নরম করে দেয়। আমি কি জানি, এইসব প্রেম ভালোবাসার ব্যাপারে আমার ভালো লাগে না। আর আপনি আমাকে এসব বলছেন কেন? জানি তো, এই জন্যই আপনাকে প্রপোজ করব না বলে ঠিক করেছি। আসলে আমি না মায়াপুর জন্য এখানে এসেছি। আমি যাকে পছন্দ করতাম সে আর কেউ না, আপনার বড় বোন মায়া। ওনার ছবি দেখে দেখেই আমি প্রেমে পড়েছি। যদিও ভাবি বলেছিল মায়ের থেকে মেমে একটু বেশি কিউট আর স্মার্ট, কিন্তু এখানে আসার পর তা মনেই হয়নি। আপনি তো আসলে একটা আস্ত কাঠঠোকরা মার্কা মেয়ে। দেখতেও কেমন শুকনো, আর মেজাজটা সবসময় সপ্তম আকাশে চড়ে থাকে। তাই ভাবছি মায়াপুকেই প্রপোজ করব। আমাকে একটু হেল্প করবেন তাকে পটাতে? মিম হাঁ করে প্রিন্সের দিকে তাকিয়ে থাকে। একটু আগেই যে মেয়েটা নরম হয়েছিল সে এখন রাগে ফেটে পড়ে। কি? আপনি আমাকে কাঠঠোকরা বললেন আর মায়া আপুকে প্রপোজ করবেন? আপনার সাহস তো কম না। মায়া আপু আপনার থেকে বয়সে বড়, সেটা জানেন। আর আমার মেজাজ খারাপ। আপনার মতো ফালতু ছেলেকে দেখলে কার মেজাজ ঠিক থাকে? এখনই এখান থেকে বিদায় হন, শুনুন বলছি। আরে শান্ত হন, বয়সে বড় হওয়াটা কোনো বিষয় না। প্রেম তো আর ক্যালেন্ডার দেখে হয় না। তবে আপনি যখন বলছেন তখন বোধহয় মায়াপুর কাছে যাওয়াটাই ঠিক হবে। আপনি আসলে বেশ ঝগড়াটে। মিম রাগে প্রিন্সকে চলে যেতে ইশারা করে। প্রিন্স হাসতে হাসতে চলে যেতে নিয়েও আবারও ঘুরে দাঁড়ায়। সে মিমের কাছে গিয়ে আস্তে করে মিমের কানে কানে বলে, রাগ করবেন না কিউট কাঠঠোকরা। আসলে আমি আপনার জন্য এসেছি। আপনি এই বাড়ির শ্রেষ্ঠ সুন্দরী। মায়ের থেকে আপনার নাক আর চোখের গঠন অনেক বেশি কিউট।
আমি তো শুধু দেখতে চাচ্ছিলাম আপনি আমায় নিয়ে জেলাস হন কিনা। আর আপনি যেভাবে রেগে গেলেন তাতে আমার সন্দেহ সত্যি হলো। ভালো থাকবেন মিস সুন্দরী। প্রিন্স দ্রুত পায়ে সেখান থেকেই সরে যায়। মিম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার রাগী মুখটা এখন লজ্জায় লাল হয়ে গেছে। সে মনে মনে বলে, অসভ্য ছেলে আমাকে নিয়ে খেলা করছে। কিন্তু তার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে আর প্রিন্স হাসতে থাকে। মায়া ভাবছে মিমকে সব খুলে বলবে, কিন্তু তখনই তার মনে হয় প্রিন্স তো বলেছে মিম মায়ার মতো সুন্দরী নয়। এটা বললে মিম কষ্ট পাবে। আবার মিম ভাবছে মায়াকে বলবে, কিন্তু তার মনে হয় প্রিন্স তো মায়াকে অসুন্দর বলেছে। এটা শুনলে বড় আপু নিশ্চিত মন খারাপ করবে। শেষ পর্যন্ত দুই বোনই সিদ্ধান্ত নেয় প্রিন্সের এই কথা তারা নিজেদের মধ্যে চেপে রাখবে। পরের দিন সকাল হয়। সকাল 9টা বাজে। প্রিন্স ড্রয়িং রুমে বসে নাস্তা করছে। সে জানে আজ মিমের ভার্সিটি আছে। ঠিক সেই সময় মতো মিম ঘর থেকে বের হয়। তার পরনে হালকা রঙের সালোয়ার কামিজ, কাঁধে ব্যাগ, চুলগুলো খোলা। মায়া আজকে ভার্সিটি যাচ্ছে না বলে মিমকে একাই বের হতে হচ্ছে, কারণ মায়াকে তার খালু কোথায় যেন নিয়ে গেছে। যারা আপু, আমি ভার্সিটিতে যাচ্ছি, কিন্তু খালু কোথায়? আমাকে পৌঁছে দেবে না? আমি একা যাব কিভাবে? রাস্তায় ওই বজ্জার ছেলে আর তার সাঙ্গপাঙ্গরা যা জ্বালাতন শুরু করেছে, আমার তো একা যেতে ভয় পাচ্ছি। মিম, আমি তো রান্না নিয়ে ব্যস্ত, দেখছিস না? এক কাজ কর, প্রিন্সকে সাথে নিয়ে যা, ও তোকে পৌঁছে দিয়ে আসুক। কি? প্রিন্স? না না আপু, ওর সাথে যাওয়ার চেয়ে একা যাওয়া ভালো। দরকার নেই আমার। কেন, আমি কি মানুষকে খুব ভাগ যে তোমায় খেয়ে ফেলবো? ভাবি, তোমার এই বোনকে বলে দাও যে না চেহারা, তাতে আবার ছেলেদের পিছু নেওয়ার ভয়। ভাবি, এমন পেতনি চেহারা নিয়ে বের হলে রাস্তায় কোনো ছেলে কেন কোথাও তার দিকে তাকাবে না। আবার নাকি আমার সাথে যেতে ভয় পাচ্ছে। তোমার বোনকে বলো আমি নিজেই যাবো না তার সাথে। আমার খেয়ে দিয়ে কাজ নেই যে এই শাকচুনির বডিগার্ড হব। যারা ভাবি রান্নাঘর থেকে খুন্তি হাতে বের হয়ে আসে। সে প্রিন্সের দিকে আর চোখে তাকিয়ে বলে, আহ প্রিন্স, যা না ভাই একটু। আর মিম, তোর সমস্যা কি বলতো? ও তো তোর ছোট ভাই লাগে, গেলেই তো হয়। না ভাবি, আমি যেতে পারবো না। আমি বরং এখানে বসে মায়াপুর জন্য অপেক্ষা করব। মায়াপু আসলে তাকে বলবো এই এলাকাটা আমাকে একটু ঘুরিয়ে দেখাতে। এই পেতনি শাকচুনির ধারের কাছেও আমি ঘেঁষতে চাইছি না। ওই, আমি পেতনি? আপনি নিজেকে কি ভাবেন শুনি? বিয়াদব ছেলে একটা। আয়নার সামনে গিয়ে নিজের চেহারা দেখেছেন কখনো? চলো আমার সাথে, এখনই চলো। এমন ভাব করছে যেন কত বড় হিরো। হিরো তো ঠিকই, তবে হিরো আলম। শুনতে পাইনি, কি বললেন? কার সাথে যাওয়ার কথা বললেন? বললাম তো চলো আমার সাথে, বেশি কথা বলো না তো। ঠিক আছে ভাবি, তোমার ছোট ভাইয়ের সাইকেলটা নিয়ে গেলাম, ওটা দিয়েই এই পেতনিকে পৌঁছে দেব। ওই, আমি সাইকেলে যাব না, লোকে দেখলে কি বলবে? আমি রিক্সা নিব। তাহলে আমিও যাব না। সাইকেলে গেলে যাও, না হলে রাস্তা মাপো। আমার সাইকেল চালানোর খুব শখ হয়েছে আজ। মিম নিরুপায় হয়ে রাজি হয়। প্রিন্স সাইকেল বের করে বসলো আর মিমকে বলে সামনে ওই রডের উপরে বসতে। মিম পিছনে বসতে চেয়েছিল, কিন্তু প্রিন্স জোর করে মিমকে বসায় সামনে। সাইকেল চলতে শুরু করে। মিমের খোলা চুল বাতাসের ঝাপটায় বারবার প্রিন্সের মুখের উপর এসে পড়ছে। প্রিন্স ইচ্ছে করেই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যাতে মিমের চুলের ঘ্রাণ পায়। এই, আপনি এভাবে ঘোড়ার মতো শ্বাস নিচ্ছেন কেন? চুলগুলো কি আপনার নাকে ঢুকেছে? একটু মাথা সরিয়ে চালান না। কি করব মিমাপু, আপনার চুলের ঘ্রাণ তো একদম কোনো দামি ফুলের মতো। এমন ঘ্রাণ পেলে যে কোনো ছেলেই তো পাগল হয়ে যাবে। আমি শুধু শুধু আপনাকে পেতনি বলি, আসলে আপনার চুলগুলোই তো অর্ধেক মানুষকে প্রেমে ফেলে দেবে। ফালতু কথা বন্ধ করুন, প্যাডেল মারুন জোরে। ধুর, আমার দেরি হয়ে যাচ্ছে। অটো বা রিক্সা নিলে কি হতো? রিক্সা নিলে কি আর আপনার এত কাছে থাকতে পারতাম? তুমি একটা মহা বজ্জার ছেলে। দুজনে এমন গল্প করে। কিছু দূর যেতেই মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় আফান ও তার দুই বন্ধুকে। আফান এই এলাকার বখাটে ছেলে, অনেকদিন ধরে মিমকে বিরক্ত করছে। মিমকে সাইকেলে একটা ছেলের সাথে সামনে বসে থাকতে দেখে আফানের রাগ উঠে যায়। আফান হাত বাড়িয়ে সাইকেল থামিয়ে বলে, ওরে বাবা, মিম জানতো দেখি নতুন নগর জুটিয়ে ফেলেছে। তা এই হিরোটাকে সাইকেলের সামনে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, খুব তো ঘনিষ্ঠতা দেখছি। আমাকে পাত্তা দাও না। আর গোপনে নগর জুটিয়েছ?
আফান, মুখ সামলে কথা বল। ও আমার খালুর মেয়ে জানার দেবর। আজ রাস্তা ছাড় বলছি। ওই তোরা শুনছিস, বেটা নাকি আপুর দেবর। আজকাল তো দেবর ভাবির চেয়ে বিআই বেআইন সম্পর্কে বেশি জমে। তামিম, এই ছোকরার সাথে কত টাকাই ডিল হয়েছে? দেখতে তো মনে হচ্ছে একদম কচি খোকা। বিছানায় যাওয়া হয় বুঝি? ডেট করা শেষ? তাহলে আমার কি দোষ ছিল? আফানের কথা শুনে প্রিন্স সাইকেল থেকে নামে। তার হাত পা জমে যায়, কিন্তু মুখে তখনও এক চিলতে হাসি। আফান মিমের হাত ধরে বলে, শোন মিম, এই এলাকাটা আমার পারমিশন ছাড়া অন্য কোনো ছেলের সাথে ঘুরলে তোর ফল ভালো হবে না। তোকে আমি পছন্দ করি, আমার সাথে ঘুরবি। আমার হাত ছাড় বলছি হারামির বাচ্চা। তোর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। তোকে আমি খুন করব, বুঝেছিস? তাই নাকি? সাহসের দেখছো কি? 1 বছর ধরে পিছনে পড়ে আছি, আমার চান্স কবে হবে? কথাটা বলেই আফান হুট করেই মিমের কোমরে হাত দেয়, জোরে একটা চাপও দেয়। মিম চিৎকার করে ওঠে এবং আফানের মুখে থুতু দেয়। জানোয়ারের বাচ্চা, শালা শোন, তোর লজ্জা করে না রাস্তাঘাটে মেয়েদের সাথে বাজে আচরণ করতে? তোর গায়ে থুতু কম হয়েছে? কি? আমার গায়ে থুতু? তোর কত বড় সাহস! আজ তোকে। আফান মিমকে চড় মারতে হাত তুলতেই পিছন থেকে একটা ঘুষি এসে পড়ে আফানের নাক বরাবর। ঘুষিটা মেরেছে প্রিন্স। প্রিন্স কোনো কথা না বলেই আফানকে আরও একটা ঘুষি মারে। 2 ঘুষিতেই আফান ছিটকে গিয়ে রাস্তার উপর পড়ে যায়। বাকি 2 বন্ধু মার মার বলে এগিয়ে আসতে প্রিন্স একজনকে কলার ধরে গাছের সাথে চেপে ধরে এবং অন্যজনকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। প্রিন্সের এই মারামারি দেখে বখাটেরা বুঝতে পারে তারা ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছে। কিরে, পড়ে যাচ্ছিস কেন? আয় দেখি কে কার এলাকার রাজা হয়। হরামির বাচ্চারা, মেয়ে মানুষ পেয়ে যা ইচ্ছা তাই বলবি। আর যদি তোদের জান নিয়ে না টানি তবে আমার নামও প্রিন্স না। মিমের গায়ে হাত দেওয়ার সাহস কোত্থেকে পাস তোরা? যা পালা এখান থেকে, না হলে থানায় গিয়ে তোদের হড্ডি গুঁড়ো করবো। আফান আর তার দলবল সেখান থেকে দৌড়ে পালায়। মিম তখনও ভয় কাঁপছে, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। প্রিন্স মিমের সামনে এসে দাঁড়ালো। সে নিজের পকেট থেকে একটা রুমাল বের করে বলে, আরে পাগলি মেয়ে, কাছেন কেন? এই দেখুন, হিরো আলম তো এখনো বেঁচে আছে, আপনার কিচ্ছু হয়নি। প্রিন্স রুমাল দিয়ে মিমের চোখের পানি মুছিয়ে দেয়। তার স্পর্শে একটা অদ্ভুত মায়া ছিল। মিম অবাক হয়ে প্রিন্সের দিকে তাকিয়ে থাকে। একটু আগেই যে ছেলেটা তাকে পেতনি বলে খেপাচ্ছিল, সেই ছেলেটাই এখন তার জন্য জান লড়িয়ে দিয়েছে। প্রিন্স মিমের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, ভয় নেই মিমডিম আপু, আমি যতক্ষণ আছি কেউ আপনার দিকে বাজে চোখে তাকাতে পারবে না। আমি হয়তো আপনার ছোট, কিন্তু আপনাকে প্রোটেক্ট করার ক্ষমতা আমার আছে। যান এবার ভার্সিটিতে যান। ছুটির সময় আমি ঠিক আপনার ভার্সিটির সামনেই দাঁড়িয়ে থাকবো। এত মায়াবী সুন্দর যার চোখ, সে চোখে কান্না নয়, নেশা থাকতে হবে, যে নেশায় পড়ে আমি পাগল হয়ে যাব। ফাজিল ছেলে। হাসুন তো এবার। মিম হেসে দেয়, তবে সে আর কোনো কথা বলতে পারে না। সে শুধু এক পলক প্রিন্সের মুখের দিকে তাকায় এবং ভার্সিটির গেটের দিকে হাঁটতে থাকে। তার মনে হচ্ছে এই ছেলেটা শুধু হার্ট থিফ নয়, সে আসলেও তার হিরো। প্রিন্স পিছনে তাকিয়ে মুচকি হাসে। সে জানে মিমের মনের দরজায় সে পৌঁছানো শুরু করে ফেলেছে। মিমের ভার্সিটির গেটের সামনে এখন বেশ ভিড়, অনেকেই বের হচ্ছে। ক্লাস শেষ হয়েছে, প্রায় দুপুর হতে চলেছে। মিম মাঠ দিয়ে হাঁটছে, প্রিন্সের কথা ভাবছে সে। সকালে যে ছেলেটা মিমের জীবনে বাজি রেখে বখাটেদের হাত থেকে তাকে বাঁচালো, সেই প্রিন্স কি থাকবে? সে তো বলেছিল ছুটির সময় গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। মিম মনে মনে একটু অস্থির হয়ে ওঠে। তার ভয় হচ্ছে, যদি আফান আবার দলবল নিয়ে পথ আটকায়। প্রিন্স অবশ্য মিমের মতো অত অস্থির নয়। সে গেটের ঠিক পাশেই একটা ফুচকার দোকানের বেঞ্চে বসে আছে। ঠিক সেই সময় একটা সুন্দরী মেয়ে ফুচকা খেয়ে বিল দিতে গিয়ে নিজের পার্সটা হাত থেকে ফেলে দেয়। সেটা না নিয়ে মেয়েটা চলে যায়। প্রিন্স চট করে পার্সটা তুলে মেয়েটির দিকে বাড়িয়ে দিয়ে বলে, এক্সকিউজ মি, এই নিন আপনার পার্স। আপনার মতো রূপবতী মেয়ের হাত থেকে পার্স পরা মানে তো হৃৎপিণ্ড পড়ে যাওয়া। সাবধানে রাখবেন এসব। ওহ, থ্যাংক ইউ সো মাচ, আপনি খুব হেল্পফুল। শুধু হেল্পফুল না, আমি একটু বেশি কেয়ারিং। বিশেষ করে আপনার মতো মায়াবী চেহারার মানুষদের জন্য আমার সময় সবসময় বরাদ্দ থাকে। মেয়েটি প্রিন্সের ফ্ল্যাট শুনে হেসে ওঠে।
ঠিক সেই দৃশ্যটি দূর থেকে দেখে ফেলে মিম। মিমের বুকের ভিতরটা হুট করে জ্বলে ওঠে। সে এখানে ভয়ে সারা, আর ওদিকে প্রিন্স সাহেব নতুন মেয়ে পটাতে ব্যস্ত। মিম প্রায় দৌড়ে রাস্তার ওপাশে ফুচকার দোকানের সামনে চলে আসে। পিছনে থেকে এসে প্রিন্সের কানের লতি শক্ত করে চেপে ধরে বলে, ওই ছেলে, এখানে বসে কি করছো শুনি? আমি থাকতে অন্য মেয়ের সাথে দাঁত কেলিয়ে কথা বলা হচ্ছে, তোমার সাহস তো কম না? হ্যাঁ হ্যাঁ আপু, কান ছাড়ো আগে, মানুষ দেখছে তো। এসব কি শুরু করলে? ও, এখন আমি আপু হয়ে গেলাম? বান্দর ছেলে একটা। বাসায় সারাদিন পটানোর কথা বলো, আমার প্রশংসা করো, আর এখন বাইরে এসে অন্য মেয়ের সাথে লাইন মারছো? আমি বুঝলাম না কেন তুমি আমাকে ভার্সিটিতে পৌঁছে দিতে আসলে। আসলে মতলব ছিল ভার্সিটির মেয়েদের দেখবা আর কথা বলবা, তাই না? আরে না, আপনি তো ভার্সিটি থেকে বের হতে দেরি করছিলেন, তাই ভাবলাম সময়টা একটু কাজে লাগাই। তাছাড়া সুন্দর মেয়েদের সাথে কথা বলে মন ভালো থাকে। কেন, তোমার কি হিংসা হচ্ছে নাকি? আমার আমার কেন হিংসা হবে? ফালতু কথা বলবে না একদম। হিংসে না হলে কান টানলে কেন? আপু বললাম, রেগে গেলা? তা আপু না হয়ে তো কি আমার বউ হওয়ার ইচ্ছা আছে নাকি ভবিষ্যতে? ওই, চুপ করো একদম। তোমার বউ হতে বয়ে গেছে আমার। বাসায় চলো এখনই, তোমার ভাবি তোমার জন্য লাঠি নিয়ে অপেক্ষা করছে। আরে দাঁড়াও তো, তোমার জন্য স্পেশাল করে 1 প্লেট ফুচকা অর্ডার দিয়েছি। এই ফুচকার দোকানে তোমার জন্য অপেক্ষা করতে গিয়ে আমার দেরি হয়েছে। আগে ফুচকাটা তো খেয়ে নাও। আমি খাবো না, তোমার কোনো কিছু আমি ছোবো না। প্রিন্স জোর করে মিমের মুখে একটা ফুচকা গুজে দিয়ে বলে, আহা মিম আপু, সুন্দরী মেয়েদের ঝাল না খেলে মাথা ঠান্ডা হয় না। খাও তো এটা। ঝালটা একদম তোমার মেজাজের মতো করা হয়েছে। মিম প্রথমে বাধা দিলেও ফুচকা মুখে পড়ার পর তার রাগ একটু কমে আসে। সে বেশ আয়েশ করে ফুচকাটা শেষ করে। প্রিন্স এরপর একটা আইসক্রিম কিনে আনে। মিম হাত বাড়িয়ে নিতে চাইলে প্রিন্স সেটা সরিয়ে বলে, আরে এটা তোমার জন্য না তো, এটা হলো মায়া আপুর জন্য। তার জন্য স্পেশাল ফেভার নিয়েছি। দাও বলছি আইসক্রিমটা, মায়াপুরটা পরে কিনা যাবে, আমি এখন খাবো। মিম দ্রুত প্রিন্সের হাত থেকে আইসক্রিমটা কেড়ে নেয়। প্রিন্স মনে মনে হাসে। সে জানে মিমকে কিভাবে নিজের কন্ট্রোলে আনতে হয়। দুজনে গল্প আর ফুচকা হালকা ঝগড়া করতে করতে দুপুর নাগাদ বাড়িতে এসে পৌঁছয়। যারা ভাবি আর মায়া বারান্দায় দাঁড়িয়েছিল। ভিতরে আসতেই ওরাও সামনে এসে বলে, কে রে তোরা? তোদের কোনো পাত্তা নেই কেন? মিম, তোর ক্লাস তো সেই কখন শেষ হয়েছে? আর প্রিন্স, তুই সারাটা সময় কোথায় ছিলি? ও, আসলে ক্লাসে একটু কাজ ছিল তো, তাই দেরি হয়ে গেল। ভাবি, তোমার বোনকে পৌঁছে দেওয়ার পর আমি ভাবলাম এলাকাটা একটু ঘুরে দেখি। আসলে সকালবেলা ওই আফান ছেলেটা রাস্তায় মিমকে ডিস্টার্ব করছিল। ওর সাথে একটু ঝামেলা হয়েছিল তো, তাই টেনশনে আমি আর বাসায় ফিরে আসিনি। ভাবলাম যদি ছুটির সময় আবার আপদগুলো আসে, তাই ভার্সিটির সামনেই দাঁড়িয়েছিলাম ওর জন্য। আফান আবার ঝামেলা করেছে? কি রে মিম, কিছু বললি না কেন? আরে আমি থাকতে আবার বলবে কি? দিয়েছি 2টা কানের নিচে লাগিয়ে ওদের। আফান আর আসবে না। ওর সাহস দেখে তো আমি অবাক। মিমের মতো কিউট মেয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। যারা ভাবি প্রিন্সের কথা শুনে বেশ খুশি হয়। কিন্তু মিমের মনের ভিতর তখন অন্য এক তোলপাড় চলছে। সে ভাবছে একটা ছেলে রোদে পুড়ে খাওয়া দাওয়া ভুলে শুধু তার নিরাপত্তার জন্য 3 ঘন্টা ভার্সিটির সামনে অপেক্ষা করলো। এমন ছেলে হয় নাকি? মায়ের লক্ষ্য করে মিম কেন যেন একটু বেশি শান্ত হয়ে গেছে। মিমের চোখের কোণে প্রিন্সের জন্য এক অদ্ভুত মায়া ফুটে উঠেছে। প্রিন্স সবার অগোচরে মিমকে একটা চোখ মারল, যার অর্থ ছিল, দেখলে তো তোমার জন্য আমি কি কি করতে পারি। মিম নিজের ঘরে চলে যায়। তার হৃদস্পন্দন একটু বেড়ে গেছে। প্রিন্স ছেলেটা যেমন অসভ্য তেমনই কেয়ারিং। সে ভাবছে মায়াপুকে কি সব বলা উচিত? না থাক, প্রিন্স তো সব সামলে নিয়েছে। মিম আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে আর মনে মনে হাসে। যারা বলে, যা গোসল করে নে, খাবার দিচ্ছি। যারা কথাটা বলে পা বাড়ায়। মিমও চলে যেতে চাই। তখনই সবার আড়ালে প্রিন্স মায়ের হাতটা খপ করে ধরে। মায়া চমকে ওঠে। প্রিন্স মায়ের হাতে তারই ফেভারিট কিটক্যাট গুজে দিয়ে হন হন করে চলে আসে নিজের ঘরের দিকে। মায়া অবাক হয়, ছেলেটা বাইরে থেকে তার জন্য চকলেট নিয়ে এসেছে।
দুপুর হয়েছে, সবাই খাবার টেবিলে এসেছে, আর মিম দুপুরে গোসল করে এসে লম্বা একটা ঘুম দিচ্ছে, তাই সে এখনও বিছানায়। ওদিকে ডাইনিং টেবিলে খাবার শেষ করে যারা ভাবি, তার মা, মায়া আর প্রিন্স বসে গল্প করছে। প্রিন্স খাওয়ার ফাঁকে ফাঁকে মায়ের দিকে তাকাচ্ছে, কিন্তু মায়া বেশ গম্ভীর হয়ে অন্যদিকে তাকিয়ে আছে। খাওয়া শেষ করে সবাই যার যার ঘরে বিশ্রাম নিতে চলে যায়। বিকেলে মায়া বারান্দায় এসে দাঁড়ালো, তার হাতে একটা কবিতার বই। বিকেলে শান্ত বাতাসে তার চুলগুলো উড়ছে। ঠিক তখনই প্রিন্স পা বাড়ায় বারান্দায়, একটু কাশি দিয়ে বলে, কি করেন মায়া আপু? চোখে দেখো না, বই পড়ছি। আর এখন কথা বলার একদমই মুড নেই আমার। দেখবো কিভাবে? অতিরিক্ত জ্যোতির মানে নূরের ঠেলায় তো আমার চোখ নষ্ট হয়ে যাচ্ছে। চোখে এখন কেবল সেই নুরানি উজ্জ্বলতাটাই আসে, তাই চারপাশ কেমন ঝাপসা ঝাপসা মনে হচ্ছে আমি অন্ধ হয়ে যাব। বেশ হয়েছে। তা কোন আলো দেখে এমন হলো শুনি? কার রূপ দেখে চোখ ঝলসে গেছে তোমার? আপনার চেহারার সৌন্দর্য দেখে। আপনার চেহারায় এত নূর, এত গ্ল্যামার যে আপনাকে দেখলেই আমার চোখ যেন জ্বলসে যাচ্ছে। বিশ্বাস করেন মায়া আপু, এতটা উজ্জ্বল সুন্দর না হলেও পারতেন আপনি। আমি ভাবছি আপনার নামে আজই থানায় একটা কেস করে দেব। হ্যাঁ, কি বলছো এসব? পাগল হয়ে গেছো নাকি? মাথা ঠিক আছে তো তোমার? আমাদেরকে তাকাতে কে বলেছে শুনি? আর কেসই বা কেন করবে? আমার অপরাধটা কি? আপনার অপরাধ মারাত্মক। আপনার এই নোরের জন্য আমি যদি অন্ধ হয়ে যাই, তখন আমাকে কে বিয়ে করবে শুনি? এই প্রতিবন্ধী ছেলেটাকে কে পছন্দ করবে? তাই শেষমেশ দায়ভার তো আপনাকেই নিতে হবে। আপনাকেই তো বিয়ে করতে হবে আমাকে। সেটার জন্য আমি অগ্রিম থানায় একটা চিঠি করে রাখবো, যাতে পরে আপনি অস্বীকার করতে না পারেন। হুস, পাগল হয়ে গেছো পুরোপুরি। আবল তাবল কথা বলে মানুষকে হাসাতে বেশি ভালোই পারো তুমি। যাও তো এখন এখান থেকে, আমাকে পড়তে দাও। অনেক তো বললেন, চলেন না মায়াপু, একটু এলাকাটা ঘুরিয়ে আনবেন। আমি এই শহরে নতুন, রাস্তাঘাট চিনি না। কথা দিচ্ছি একদম কোনো বাদরামও করব না, একদম চুপচাপ আপনার পাশে বসে থাকবো। প্লিজ চলেন না। সত্যি তো? কোনো অসভ্যতামো করবে না? আচ্ছা ঠিক আছে, মিম উঠুক, তারপরে সবাই মিলে বের হই। না, মিমের সাথে যাওয়া যাবে না। ওনাকে দেখলে আমার ভয় লাগে। অসম্ভব বদমেজাজি একটা মেয়ে, কথায় কথায় আগুন হয়ে যায়। তার থেকে আপনি অনেক ভালো, অনেক শান্ত আর মিষ্টি। আপনার সাথে হাঁটলে মনে হবে কোনো অপসরীর সাথে হাঁটছে। আমার বোনের নামে একদম বাজে কথা বলবে না, বাজি ছেলে। ও একটু চঞ্চল ঠিকই, কিন্তু ও অনেক ভালো। আচ্ছা চলো বের হই, মিম ঘুমাচ্ছে, ঘুমাতে দাও। দুজনেই বাড়ি থেকে বের হয়ে যায়। বিকেলের নরম আলোয় মায়াকে আসলেও খুব সুন্দর লাগছে। তারা হাঁটতে হাঁটতে বাজারের দিকে একটা টং দোকানের সামনে দিকে যাচ্ছিল। মায়াপু, আপনি একটু এগিয়ে যান, আমি ওই দোকান থেকে কয়েকটা চুইংগাম কিনে আছি। 1 মিনিট লাগবে শুধু। মায়া মাথা নেড়ে সামনে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই একটা গলির মধ্যে থেকে রেহান আর তার এক বন্ধু বের হয়ে মায়ের পথ আটকায়। রেহান এই এলাকার বাজে ছেলে। সে মায়াকে গত 2 বছর ধরে বিরক্ত করছে। নেশা করে পুলিশের হাতে ধরা খাওয়া তার নিত্যদিনের কাজ। মায়া ভয় পায় তাকে দেখে। মায়া রেহানের জন্যই ঠিকমতো বের হতে পারে না। রেহান একটা হাসি দিয়ে মায়াকে বলে, আরে আমার জান, তুমি একা একা এই পথে, কি ব্যাপার শোনা? আমাকে খুব মিস করছিলে বুঝি? তাই কি আমার জন্য মানে আমাকে দেখতে একা একা ঘুরছো? রিহান, তুমি এখানে কেন? সরো সামনে থেকে, আমাকে যেতে দাও। কেন কেন সরবো কেন? তোমার জন্য পাগলের মতো দিনরাত ঘুরে একটু বার্তা দাও না। আজ তো তোমাকে যেতে দিচ্ছে না শোনা। শেষ দিন কি বলেছিলাম মনে আছে? একটা চোর দিয়েছিলে আমাকে। সেদিন বলেছিলাম যে এখানেই তোকে পাবো, তুলে নিয়ে যাব, আর তোর পেটে আমার বাচ্চা দিয়ে দিব। আজ সেই সুযোগ হয়েছে, আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। চলো আমার সাথে। রেহান মায়ের হাত শক্ত করে চেপে ধরে টানতে শুরু করে। মায়া ভয়ে কেঁদে চিৎকার করতে থাকে। ছাড়ো আমার হাত। রিহান, তুমি বড্ড বেশি খারাপ। লজ্জা করে না একটা মেয়ের সাথে এভাবে কথা বলতে? ছাড়ো বলছি। লজ্জা? রেহানের ডিকশনারিতে ওসব শব্দ নেই। আজ রাতেই বোঝাবো লজ্জা কাকে বলে। ঠিক তখনই তীরের মতো ছুটে আসে প্রিন্স। সে এসে উড়ন্ত এক লাঠি চালায় রেহানের বুকের উপর। লাঠি চোটে রেহান ছিটকে গিয়ে দূরে ধপাস করে পড়ে। রেহানের সাথে থাকা অন্য ছেলেটি প্রিন্সকে মারতে এগোলে প্রিন্স তার কনুই দিয়ে ছেলেটার গলায় একটা ঘুষি বসিয়ে দেয়। ছেলেটা যন্ত্রণায় মাটির উপর গড়াগড়ি খেতে থাকে। প্রিন্স এবার রেহানের বুকের উপর এসে বসল।
সে এক হাতে রেহানের মাথার চুল শক্ত করে ধরে অন্য হাতে তার মুখে ঘুষি মারতে থাকে আর বলে, হরমের বাচ্চা, মেয়েদের নিয়ে রাস্তাঘাটে টানাটানি করিস? চিনিস আমাকে? আমি র্যাবের অফিসার, সিভিল পোশাকে এলাকায় এসেছি তোদের মতো বেয়াদবকে সফ করতে। তোকে তো আগে পুলিশে ধরেছে, এবার তোর 14 গোষ্ঠী সহ তোকে তুলে নিয়ে এমন জায়গায় গুম করে দেব যে কোনোদিন সূর্যের আলো দেখতেও পাবি না। মশার কামড়েই তুই মরে যাবি। চল আমার সাথে এখন। রেহান প্রিন্সের মার আর র্যাবের নাম শুনে ভয়ে প্রস্রাব করে দেওয়ার অবস্থা হয়। সে হাত জোর করে কাঁদতে শুরু করে। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দিন। আমি জানতাম না আপনি এখানে আছেন, আর কোনোদিন মায়ের সামনে আসবো না স্যার। দোহাই আপনার, আমাকে ছেড়ে দেন। মাফ? মাপ কি এতই সস্তা? আচ্ছা, মাপ দিতে পারি একটা শর্তে। আগে মেয়ের পা ধরে বল যে সে তোর নিজের বোনের মতো। বল যে কোনোদিন আর তার ছায়াও মারাবি না। যদি সে মাপ করে তবেই তুই বাঁচবি, না হলে অস্তর শেষ দিন। আমি এখনই ফোর্সকে ফোন করছি। রেহান গড়গড় করে হামাগুড়ি দিয়ে মায়ের পায়ের কাছে গিয়ে পড়ে। সে মায়ের পা ধরে হাউমাউ করে কাঁদতে থাকে আর বলে, মায়া আপা, আমি আপনার ছোট ভাইয়ের মতো, আমাকে মাফ করে দিন। আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না। আমি শপথ করছি আর কখনো নেশা করবো না, আপনার সামনেও আসবো না, আপনাকে বিরক্তও করবো না। মায়া তখনও ভয়ে কাঁদছিল। প্রিন্স মায়ের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখে। মায়া, ভয় পাবেন না। আমি থাকতে এই কুকুরগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবেন না। আপনি বললে এখনই এদের থানায় পাঠিয়ে দিচ্ছি। থাক প্রিন্স, ওকে যেতে দাও, ও বুঝতে পেরেছে। প্রিন্স রেহানকে একটা লাথি মেরে সরিয়ে দেয়। রেহান আর তার বন্ধু সেখান থেকে এক দৌড়ে পালালো। মায়া এবার প্রিন্সের দিকে তাকায়। তার চোখে কৃতজ্ঞতা আর এক অদ্ভুত মুগ্ধতা। সে ভাবতেই পারেনি এই চ্যাটাং চ্যাটাং কথা বলা ছেলেটা আসলে এত সাহসী আর দায়িত্বশীল। প্রিন্স মায়ের চোখের পানি মুছে দিতে দিতে বলে, আহ, বললাম না কাঁদবেন না তো। আপনার এই নড়ি চোখে পানি একদম মানায় না। চলুন এখন বাড়ি ফিরি। আজকের মতো আমার ঘোরাঘুরি শেষ। আপনার কোনো ভয় নেই, আমি আছি না। এভাবে ভয় পাচ্ছেন কেন? যা হয়ে যাক, আমাকে পাশে পাবেন, বুঝলেন? এবার চলুন বাড়ি ফিরি। প্রিন্স মায়ের হাতটা খুব আলতো করে ধরলো। প্রিন্স মায়ের হাত ধরে হাঁটতে থাকে। মায়া আগে কখনো কোনো ছেলের সাথে এভাবে হাত ধরে হাঁটেনি। তার বুকটা দুরু দুরু করে কাঁপছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনার রেশ এখনও তার মনে টাটকা। মায়া আর মিমের মা বাবা মারা গেছে। ওরা দুজন 1 বছরের ছোট বড়। মায়া আর মিমে যখন 5 আর 4 বছর বয়স, তখন ওদের বাবা মা মারা যায়। সংসারে ঝামেলা নিয়ে একসাথে দুজন সুইসাইড করে। ওরা তখনও বোঝেনি আসলে মা বাবা না থাকলে কি হয়। তবে ওদেরকে যারার মা মানে মায়েদের খালা আর খালু তাদের বাড়িতে নিয়ে আসে। যারার সাথে ওরাও দুজন বড় হয়। নিজেদের মেয়ের মতোই ভালোবাসে ওদেরকে। খালু ছাড়া ওরা 3 বোন কখনো বাহিরে বের হয়নি। যারার হুট করে বিয়ে হয় প্রিন্সের ভাইয়ের সাথে, কারণ যারার বাবা মিস্টার জামশেদ আর প্রিন্সের বাবা আতিক খান বন্ধু। তাই দু পরিবারের মাঝে বিয়ের বিষয়টা খুবই সহজেই হয়েছিল। মায়া আর মিমে এ বাড়িতে মানুষ। মিম আর মায়া কোনো পুরুষের এই প্রথম এতটা কাছে এসেছে। মায়া সারা শরীর কাঁপছে। সে একবার প্রিন্সের মুখের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকালো। মায়া হঠাৎ বলে, আচ্ছা প্রিন্স, একটা কথা বলবে? তুমি কি সত্যি র্যাবের অফিসার? আগে তো বলনি। এর জন্য কি তুমি অনেক বিজি থাকো? আরে ধুর মায়া আপু, ওটা তো এমনি ভয় দেখানোর জন্য বলেছি। ওই নেশাখোর শালাটাকে সাহায্য করতে একটু বড়সড় পরিচয় না দিলে কি ও ভয় পেত? যাতে ও সারা জীবন মনে রাখে আর কোনো দিন আপনার ধারের কাছে না ঘরে। তাই ওই র্যাবের নাটকটা করেছি। আমি কোনো অফিসার টফিসার না। তুমি তো বেশ চালাক ছেলে। এত অল্প বয়সে এত বুদ্ধি কোথায় রাখো? আমি তো সত্যিই বিশ্বাস করে ফেলেছিলাম। আর তুমিও তো খুব কনফিডেন্সের সাথে বললা। একটু চালাক না হলে কি এই যুগে টেকা যায় বলেন? পৃথিবীটা বড্ড কঠিন মায়া আপু। আচ্ছা, কথা বাড়াবেন না, জাস্ট 1 মিনিট এখানে দাঁড়ান, নড়বেন না কিন্তু। আমি আসি। মায়ের রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছের নিচে গিয়ে দাঁড়ালো। প্রিন্স রাস্তার পাশে থেকে একগুচ্ছ সাদা কাশফুল তুলে আনে। তারপর নিজের পকেট থেকে কতগুলো দামি চকলেট বের করলো। মায়া অবাক হয়ে দেখছে ছেলেটার কাণ্ড। প্রিন্স হুট করেই রাস্তার এক পাশে পাবলিকের সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। মায়ের সামনে ফুল আর চকলেটগুলো বাড়িয়ে দিয়ে সে মায়ের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, মায়া, আমি জানি
আমি তোমার থেকে বয়সে ছোট, আমি তেমন কিছু চাই না, তুমি আমার থেকে সিনিয়র। এই সত্যটা আমি কোনোদিনও অস্বীকার করব না। কিন্তু একটা কথা খুব নিশ্চিতভাবে জানি, ভালোবাসার বয়স হয় না, ভালোবাসার শ্রেণী হয় না, ভালোবাসার কোনো সীমারেখা নেই। ভালোবাসা শুধু হৃদয়ের গভীর থেকে উঠে আসে নিস্তব্ধে, কিন্তু অসম্ভব শক্তিশালী হয়ে আসে। মায়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে পৃথিবীটা থমকে গেছে। কোনো ছেলে এভাবে সবার সামনে রোমান্টিক ওয়েতে প্রপোজ করতে পারে? প্রিন্স আবারও বলে, মায়া, তোমাকে প্রথম দেখার দিন থেকেই আমার ভিতরে অদ্ভুত এক শান্তি কাজ করেছিল। তোমার হাসি আমার ক্লান্ত মনকে বিশ্রাম দেয়, তোমার কথা আমার এলোমেলো ভাবনাগুলো গুছিয়ে দেয়। অনেক সময় নিজেকে প্রশ্ন করি, কেন তোমার জন্য এত ভাবি, কেন তোমার ভালো থাকা আমার নিজের ভালো থাকার চেয়েও বেশি জরুরি হয়ে ওঠে। উত্তর একটাই, আমি তোমাকে ভালোবাসি। প্রিন্স, তুমি কি জানো তুমি কি বলছো? আমি তোমার চেয়ে বড়, লোকে কি বলবে? আর তাছাড়া এসব কিভাবে? আমি তোমাকে স্বপ্ন দেখাতে চাই না, বড় বড় প্রতিশ্রুতিও দিতে চাই না, শুধু চাই জীবনের প্রতিটি ছোট মুহূর্তে তোমার পাশে থাকতে, তোমার দুঃখে কাঁদে হয়ে, তোমার আনন্দে হাসি হয়ে, তুমি ক্লান্ত হলে তোমার নীরব আশ্রয় হতে চাই, তুমি ভেঙে পড়লে তোমাকে আবার শক্ত করে দাঁড় করাতে চাই। মায়া, যদি কোনোদিন মনে হয় তোমার পাশে একজন সত্যিকারের মানুষ দরকার, যে নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসবে, সম্মান করবে, আগলে রাখবে, তাহলে আমি আছি। খুব সাধারণ একজন মানুষ হয়ে, খুব গভীর ভালোবাসা নিয়ে, শুধু তোমার জন্য আমি থাকবো অপেক্ষায়। মায়া আর কিছু বলতে পারে না। তার চোখে পানি চিকচিক করছে। সে ভাবতেই পারেনি এই চঞ্চল ফজিল টাইপের ছেলেটার ভিতরে এত সুন্দর একটা হৃদয় আছে। সে কোনো উত্তর দিল না। দ্রুত হাত বাড়িয়ে ফুলার চকলেটগুলো কেড়ে নেয়। তারপর লজ্জিত মুখে হন হন করে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। প্রিন্স পিছনে দাঁড়িয়ে মুচকি হাসছে। সে বুঝে গেছে মায়া কেল্লা ফতে। মায়া তাকে অস্বীকার করতে পারবে না। মায়া তাকে ভালোবাসতে শুরু করেছে। সন্ধ্যায় বাসায় ফিরে আসে প্রিন্স। বাড়ির ভিতরে পা রাখতেই দেখে মিম উঠানের সামনে পায়চারি করছে। মিমের চেহারা দেখে মনে হচ্ছে সে খুব অস্থির। প্রিন্সকে দেখে মিম তার দিকে তেড়ে আসে। কোথায় ছিলে এতক্ষণ? আমি ঘুমানোর সুযোগে তুমি মায়া আপুকে নিয়ে বাইরে গিয়েছিলে কেন? আমাকে কেন ডাকোনি? প্রিন্স কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে মিমের একদম কাছে এগিয়ে এলো। মিম অবাক হয়ে দেখল প্রিন্সের হাতে একটা লাল গোলাপ। মিম কিছু বলতে যাবে তার আগেই প্রিন্স গোলাপটা মিমের হাতে গুজে দিল। প্রিন্স মিমের কানের কাছে ফিসফিস করে বলে, বেশি কথা বলে কিন্তু তোমার ওই কিউট নাকটা কামড়ে দেবো। এই নাও তোমার জন্য গিফট। মায়া আপু তো শুধু বেড়াতে নিয়ে গিয়েছিল, কিন্তু আমার মনটা তো তোমার কাছেই পড়েছিল। এখন বক বক বন্ধ করে ঘরে যাও। মিম গোলাপটা হাতে নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার রাগ কোথায় যেন কর্পূরের মতো উড়ে গেছে। প্রিন্স তাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের ঘরের দিকে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মিম গোলাপের ঘ্রাণ নিল এবং নিজের অজান্তেই মুচকি হাসে প্রিন্সের কথা ভেবে। তার মনে হলো মায়াপুর সাথে ঘুরতে গেলেও প্রিন্স আসলে তাকেই বেশি ভালোবাসে। রুমে ঢুকে প্রিন্স বিছানায় গা এলিয়ে দেয়। সে জানে খেলাটা এখন বিপজ্জনক মোড় নিচ্ছে। দুই বোনই এখন তার প্রেমের জালে বন্দি। মায়া পেয়েছে আবেগঘন ভালোবাসা আর মিম পেয়েছে রোমান্টিক খুনসুটি। প্রিন্স আয়নার সামনে দাঁড়িয়ে একা একাই বলে, প্রিন্স রে, তুই তো ফেসে যাচ্ছিস। দুজনের সাথেই তো চরম ফ্লার্ট করলি। এখন যদি এই দুজন বাঘিনী জানতে পারে তুই ডাবল গেম খেলছিস, তবে তো তোর হড়গড় অস্ত থাকবে না রে। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো মায়ের কাছ থেকে। সেখানে লেখা, প্রিন্স, আমি সারা রাত তোমার কথাগুলো নিয়ে ভাববো। কাল সকালে ছাদে এসো, তোমার সাথে কথা আছে। আর তারপরই আরেকটা নাম্বার থেকে মেসেজ আসে, মিমের মেসেজ, প্রিন্স, তুমি কি থাকবে আমার পাশে আজীবন এমন কেয়ারিং হয়ে? প্রিন্স কপালে হাত দিয়ে বসে পড়ল। তার মানে কাজ হয়ে গেছে, এবার তার বাঁশ খেতে হবে। প্রিন্সের বড় ভাই ফরাজ আজ তার শ্বশুরবাড়িতে আসছে। যারা ভাবি সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত, তার মাও তাকে সাহায্য করছে। সারা বাড়ি ব্যস্ত থাকলেও প্রিন্সের ঘরের ভিতরে চলছে এক অস্থির মানসিক চিন্তা। প্রিন্স বিছানায় উপুর হয়ে শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। তার মস্তিষ্কে এখন কেবল মায়া আর মিমের মুখ ভাসছে। প্রিন্স নিজের মনেই বিড়বিড় করে বলছে, শালা প্রিন্স, তুই তো নিজেকে খুব বড় খেলোয়াড় ভাবতিস। ভেবেছিলি দুই সুন্দরী বোনকে নিয়ে একটু ফ্লার্ট করবি, সময় কাটাবি, কিন্তু এরা তো দেখি একদম সিরিয়াস।
দুজনেই তো আমাকে ভালোবেসে ফেলেছে। এখন আমি কি করি? কাকে বেশি ভালোবাসি আমি? মায়াকে, যে এতটা গভীরভাবে কথা বলে, নাকি মিমকে, যার চঞ্চলতা আমাকে আনন্দ দেয়? আর কে সত্যি আমাকে ভালোবাসে, মায়া নাকি মিম? কি জানি বাবা, সুন্দরী মেয়েগুলো মনে হয় আসলে একটু বেশি আবেগপ্রবণ আর মাথা মোটা হয়। খারাপ ছেলেকেই ভালোবাসে। একটা ঝামেলা তো পাকিয়ে ফেললাম। প্রিন্স ঘর থেকে বেরিয়ে একটু ফ্রেশ হওয়ার জন্য পিছনের বারান্দার দিকে পা বাড়ায়। ঠিক তখনই মিম কোথা থেকে উদয় হলো। মিম কোনো কথা না বলে প্রিন্সের হাতটা শক্ত করে ধরে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে অনেকক্ষণ ধরে কিছু একটা বলার জন্য ছটফট করছে। প্রিন্স, কথা আছে, এদিকে আসো আমার সাথে। মিম টানতে টানতে প্রিন্সকে বাড়ির পিছনের আমবাগানের দিকে নিয়ে আসে। মিম প্রিন্সের হাতটা নিজের দু হাতের মুঠোয় নিল। তার চোখের কোণে এক ফোঁটা পানি চিকচিক করছে। সে বলে, জানো প্রিন্স, আমাদের বাবা মা অনেক আগেই মারা গেছে। যারা আপুর বাবা মায়ের মিম আপুর ভালোবাসা ছাড়া কখনো ভাবিনি যে অন্য কারোর কাছ থেকে আমি কখনো কোনো ভালোবাসা পাবো। আমি সবসময় নিজেকে একটু আড়াল করে রাখতাম, কিন্তু একটা মানুষ যে এভাবে অল্প দিনের পরিচয়ে আমার মনের এতটা গভীরে ঢুকে যাবে, আমি সেটা স্বপ্নেও ভাবিনি। মিম আপু, আপনি কি কাছেন? শান্ত হন। না প্রিন্স, আজ আর আপু ডাকবে না। আমি অত কিছু জানি না। আমার কাছে এখন সিনিয়র জুনিয়র বা বয়সের পার্থক্য বলে কিছুই নেই। আমি শুধু জানি যে তোমাকে ভালোবাসি। কে কী বললো, সমাজ কী ভাবলো, তাতে আমার কিছু যায় আসে না। তুমি শুধু আমার হয়ে থেকো। আমি তোমার সব কিছু হতে চাই। তোমার শাসন, তোমার কেয়ার সবই আমার খুব আপন মনে হয়। প্রিন্স, একবার কি আমাকে জড়িয়ে ধরবে? আমার খুব কান্না পাচ্ছে, খুব একা লাগছে নিজেকে। প্রিন্স পুরো পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। সে কি বলবে বা কী করবে তার ভাষা হারিয়ে ফেলেছে। সে তো কেবল ফাট করতে চেয়েছিল, কিন্তু মিমের এই আত্মসমর্পণ তাকে অপরাধী বোধ করাচ্ছে। মিম আর অপেক্ষা করল না। সে নিজেই এগিয়ে এসে প্রিন্সের বুকে নিজের মাথাটা রাখল। প্রিন্সের হৃৎপিণ্ড তখন কামারের হাতুড়ির মতো শব্দ করছে। মিমের চুলের ঘ্রাণ আর তার কান্নার শব্দে প্রিন্সের হাত দুটো স্বয়ংক্রিয়ভাবে মিমের পিঠের দিকে এগিয়ে গেল। ঠিক যখনই প্রিন্স তার হাত উঁচিয়ে মিমকে শান্ত করার জন্য জড়িয়ে ধরতে যাবে, ঠিক সেই মুহূর্তেই এক অভাবনীয় কাণ্ড ঘটে গেল। পিছন থেকে দৌড়ে এসে অন্য একজোড়া হাত প্রিন্সের কোমর জড়িয়ে ধরে। প্রিন্স চমকে পিছনে তাকাতে পারল না, কারণ সেই জড়িয়ে ধরা মানুষটি তার পিঠে নিজের মুখ গুজে রেখেছে। সেটা আর কেউ নয়, মায়া। মায়া তাকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, প্রিন্স, এখানে কেন দাঁড়িয়ে আছো একা? জানো কত খুঁজলাম তোমাকে সারা বাড়ি। কালকে তুমি ফুল আর চকলেটের সাথে আমাকে প্রপোজ করলে না, সেটা নিয়ে আমি সারা রাত ভেবেছি। অনেক ভেবে দেখলাম তুমি হয়তো একটু ফাজিল, একটু চঞ্চল, কিন্তু তুমি অনেক বেশি কেয়ারিং। তোমাকে ভালোবেসে ফেলা খুবই সহজ। আমি তোমাকে ভালোবাসি প্রিন্স। আজ সবার সামনে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। প্রিন্সের সারা শরীর ঘামতে শুরু করেছে। মাঝখানে সে দাঁড়িয়ে আছে এক স্যান্ডউইচের মতো। সামনে মিম আর বুকে মুখ গুজে কাঁদছে, আর পিছনে মায়া তাকে জাপটে ধরে নিজের ভালোবাসার স্বীকারোক্তি দিচ্ছে। জানো তো প্রিন্স, আমরা বাবা মার ভালোবাসা পাইনি কখনো। সারা জীবন এক ধরনের শূন্যতা নিয়েই বড় হয়েছি। ভাবিনি কোনোদিন এমন কেউ আসবে যাকে আমি প্রাণ খুলে ভালোবাসবো, আর সেও আমাকে একইভাবে আগলে রাখবে। তুমি আমাকে কখনো বাবা মার অভাব বুঝতে দিবে না তো? মনে হচ্ছে আমার জীবনের সবটুকু আশ্রয় আমি তোমার মাঝেই পেয়েছি। আমাকে সবসময় এভাবে ভালোবাসবে তো প্রিন্স? সারা জীবন আমার ছায়া হয়ে পাশে থাকবে তো তুমি? তোমার এই প্রপোজালের প্রতিটা শব্দ না আমার কানে এখনও বাজছে। মায়ের এই কথাগুলো যেন আগুনের গোলার মতো প্রিন্সের কানে বিঁধল। তার থেকে শতগুণ বেশি আঘাত পেল সামনে থাকা মিম। মিম ঝট করে প্রিন্সের বুক থেকে মাথা তুলল। তার ভেজা চোখ দুটো এখন বিস্ময় আর আতঙ্কে বড় বড় হয়ে গেছে। সে দেখতে পেল তার নিজের বড় আপু, সেই মায়া আপু, প্রিন্সকে পিছন থেকে জড়িয়ে ধরে প্রেমের কথা বলছে। মায়া তখনও কিছু টের পায়নি। সে ভাবছে প্রিন্স একা দাঁড়িয়ে আছে। প্রিন্সের মাথা ঘুরে যাবার মতো অবস্থা। সে মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে মিম, যার চোখ দিয়ে এখন অঝরে পানি পড়ছে। তখনই মিম মায়াকে ডাক দেয়, মায়া আপু, তুমি তুমি প্রিন্সকে জড়িয়ে ধরে আছো? আর প্রিন্স, তুমি ওকে প্রপোজ করেছো কালকে? আপু, তুমি প্রিন্সকে ভালোবাসো?
মায়া মিমের গলা শুনে চমকে উঠে প্রিন্সকে ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। সে দেখলো মিম সামনে দাঁড়িয়ে আছে, তার চোখে পানি। মায়াও কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, মিম, তুই এখানে কি করছিস? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কেন? আমি তো প্রিন্স আমাকে ভালোবাসে। কিন্তু প্রিন্স তো আমাকে ভালোবাসে আপু, আর আমিও প্রিন্সকে ভালোবাসি। কি? মায়া একবার প্রিন্সের দিকে তাকায়, আরেকবার মিমের দিকে তাকায়। প্রিন্সের মনে হচ্ছে ওর পায়ের তলার মাটি সরে যাচ্ছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে মায়া মিমের দিকে তাকিয়ে হঠাৎ খিলখিল করে হেসে উঠল। মায়া নিজের কান্নাকে অতি কষ্টে আটকায়। সে মিমের মাথায় হাত রেখে অত্যন্ত শান্ত গলায় বলতে শুরু করে, ওরে কাদি, তুই কি ভেবেছিস আমি সত্যি ওই ফাজিলটার প্রেমে পড়েছি? আমি তো সব জানতামই রে। আমি দূর থেকে দেখছিলাম তোদের দুইজনের কর্মকাণ্ড কারখানা। আমার ছোট বোন এই প্রথম কাউকে মন দিয়েছে। তার হবু প্রেমিককে একটু পরীক্ষা না নিলে হয় বল? আমি তো জাস্ট মজা করছিলাম পাগলি। মানে তুমি ভালোবাসো না প্রিন্সকে? আর তবে ওই প্রপোজালের কথাও যে বললে। আরে ওটা তো ওকে লজ্জা দেওয়ার জন্য বলেছি। দেখছিলাম তুই কি বলিস। ও তো ছোট, আমার থেকে 2 বছরের ছোট। এই পিচ্চি ছেলের সাথে কি আমাকে মানায়? শোন মিম, আমি জানি তোরা একে অপরকে ভালোবাসিস। আমি সির্ফ দেখতে চেয়েছিলাম ও তোকে কতটা আগলে রাখতে পারি। খাচ্ছিস কেন রে তুই? আমি আছি না তোর বড় বোন। মায়া এবার প্রিন্সের দিকে তাকালো। প্রিন্স পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে দেখতে পাচ্ছে মায়ের ঠোঁটে হাসি থাকলেও তার চোখের মণি দুটো পানিতে টইটুম্বুর হয়ে আছে। মায়ের এই মিথ্যা কথা প্রিন্সকে ভিতর থেকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। মায়া প্রিন্সকে বলে, এই যে ফাজিল ছেলে, আমার বোনকে পেয়েছো বলে ভেবো না যে ওকে যা খুশি তাই বলবে। যদি আর কোনোদিন ওকে কাঁদাও তবে তোমার খবর আছে। সরি, হ্যাঁ, কিছু মনে করো না, আমি শুধু একটু মজা করছিলাম। থাক তোরা প্রেম কর, আমি যাই। মিমের মুখে মায়ের কথা শুনে হাসি ফুটে উঠল। মিম খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে প্রিন্সকে জড়িয়ে ধরে মায়াকে বলে, সত্যি মায়াপু, তুমি পৃথিবীর সেরা বোন। আমি কত কি ভেবেছিলাম। থ্যাংক ইউ আপু। প্রিন্স বোকার মতো দাঁড়িয়ে রইল, কিন্তু তার নজর আটকে আছে মায়ের উপর। মায়া যখন দেখলো মিম প্রিন্সের বুকে মাথা রেখেছে, তখন তার বাঁধ ভাঙা কান্না আর আটকে থাকতে পারে না। মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। সে দ্রুত পিছন ফিরে যাতে মিম দেখতে না পায়। প্রিন্স মিমের আড়ালে হাত বাড়িয়ে মায়ের হাতটা শক্ত করে ধরে। প্রিন্সের হাত কাঁপছে। সে মায়ের চোখের দিকে তাকিয়ে মনে মনে বলছে, কেন এমন করছো মায়া? কেন মিথ্যা বলে নিজেকে শেষ করছো? মায়ের হাতের স্পর্শেও একই আকতি ছিল। সেও যে প্রিন্সকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে তা আর কারও বুঝতে বাকি নেই। কিন্তু মিমকে খুশি করতে সে আজ নিজের কলিজা ছিঁড়ে দিয়ে দিল। মায়া ঝটকা দিয়ে প্রিন্সের হাতটা ছাড়িয়ে নিল। সে এক মুহূর্তের জন্য পিছনে তাকালো না। চোখের পানি মুছতে মুছতে দৌড়ে বাড়ির ভিতরে চলে যায়। প্রিন্স অপলক দৃষ্টিতে মায়া চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তার চোখও এখন ভিজে উঠেছে। মিম তখনও খুশিতে বকবক করছে, কিন্তু প্রিন্সের কানে কোনো কথাই ঢুকছে না। সে শুধু অনুভব করছে সে মিমকে নয় মায়াকেই ভালোবেসেছে। মায়া ভিতরে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে অঝরে কাঁদতে শুরু করে। বিকেলে ফারাজ আসছে বাড়িতে। সবাই তাকে আপ্যায়নে ব্যস্ত, কিন্তু মায়া একা ছাদে দাঁড়িয়ে আছে। সে অনেক কেঁদেছে। এতক্ষণ ধরে মনের ভিতরে সবটুকু হাহাকার চোখের পানি দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেছে। এমন সময় মায়া কারো আসার শব্দ শুনতে পায়। মায়া ঝট করে চোখের পানি মুছে নিল। সে ভাবলো হয়তো মিম বা যারা আপু এসেছে, কিন্তু কে এসেছে দেখার জন্য যখনই সে ঘোরে, মায়ের কিছু বোঝার আগে কেউ একজন তাকে শক্ত করে জড়িয়ে ধরে। মায়ের শরীরটা মুহূর্তের জন্যই স্তব্ধ হয়ে গেছে। সে ভুলে যায় তার ছোট বোনের বয়ফ্রেন্ড তাকে জড়িয়ে ধরেছে। কিন্তু যখন ওর ঘোর কাটে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, মায়ের সাথে সাথে বলে, এ প্রিন্স, কি করছো তুমি? ছাড়ো আমাকে। তোমার সাহস তো কম না প্রিন্স। তুমি জানো তুমি কার গায়ে হাত দিচ্ছ? ছাড়ো বলছি, এখনই ছাড়ো আমাকে। কি হলো কি? ছাড়ো। মায়ের কথা শুনে প্রিন্স মায়াকে ছাড়ে না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরল। মায়া অনুভব করে তার কাঁধটা ভিজে যাচ্ছে। প্রিন্স কাঁদছে। এই প্রথম সে প্রিন্সকে এভাবে ভেঙে পড়তে দেখল। কিন্তু প্রিন্স কেন কাঁদছে? তার তো কাঁদার কথা না। কাঁদতে কাঁদতে প্রিন্স বলে, কেন মিথ্যা বলে মায়া? কেন মিমের সামনে ওই নাটক করে হাসি আসলে? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার চোখে দেখেছি।
তুমি কেন আমাকে এভাবে দূরে ঠেলে দিচ্ছ? থামো তুমি, কোনো কথা শুনতে চাই না আমি। তুমি মিমকে কথা দিয়েছো, তুমি মিমের হাত ধরেছো, তুমি ওর ভালোবাসা। আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, যাও এখান থেকে। তুমি মিমকে ভালোবাসো। প্রিন্স মায়াকে ছেড়ে দিয়ে তার মুখোমুখি দাঁড়ায়। প্রিন্সের চোখ দুটো লাল হয়ে গেছে। সে মায়ার দু কাঁধ শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে বলে, মায়া শোনো, আমি মিমকে ভালোবাসি না। আমি শুরুতে তোমাদের দুজনের সাথেই ফ্লার্ট করেছি, এটা আমার অপরাধ ছিল, মানি আমি। কিন্তু সময়ের সাথে সাথে আমি বুঝতে পেরেছি আমার হৃদয়ে কার জায়গা। মায়া, আমি তোমাকে ভালোবাসি। মিম আমার কাছে শুধুই সাধারণ কোনো মেয়ের মতো। হ্যাঁ, আমি দোষী, তবে আমার মন মিমকে নয় তোমাকে চায়। তুমি আমার জীবনের স্থিরতা। আমি আবার বলছি, আমি মিমকে নয় তোমাকে চাই মায়া। আমি সারা জীবন তোমার ওই গম্ভীর চোখের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসার পাহারাদার হতে চাই। মায়া আর সহ্য করতে পারে না। তার ভিতরে জমানো সব রাগ, ঘৃণা আর অপমান যেন একটা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। সে সর্বশক্তি দিয়ে প্রিন্সের গালে কষিয়ে একটা চড় মারল। চড়ের শব্দে ছাদের নিস্তব্ধতা খা খা করে উঠল। ফাজলামো করো তুমি আমার সাথে? আমাদের ইমোশন নিয়ে খেলার অধিকার কে দিয়েছে তোমাকে? তুমি কি ভেবেছো আমরা এই এতিম দুই বোন তোমার হাতের পুতুল, যখন যাকে ইচ্ছে চকলেট আর ফুল দিয়ে পটানোর চেষ্টা করবে? লজ্জাবোধ কি একদমই নেই তোমার? মায়া, আমি শুধু... চুপ একদম। তুমি জানো আমাদের মা বাবা নেই বলে আমরা কতটা একা? যারা আপু আর খালু আমাদের আগলে রেখেছে বলে আজ আমরা মাথা উঁচু করে বেঁচে আছি, আর তুমি এসে আমাদের দুই বোনের মাঝে ঝগড়া লাগিয়ে দিচ্ছ। তুমি আমাদের মা বাবা মরা আবেগ নিয়ে চিনিমিনি খেলছো। নিম তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছে, ও ভাবছে তুমি ওর হিরো, আর তুমি এখানে এসে আমার কাছে প্রেমের নাটক করছো। তুমি একটা আস্ত অসভ্য, একটা বেয়াদব ছেলে। ছি, তোমার মতো নিজ মনের মানুষের জন্য আমার করুণা হয়। আমাদের কষ্টের জীবনটাকে নিয়ে মজা করতে তোমার খুব ভালো লাগছে, তাই না? দূরে যাও সামনে থেকে এখনই। প্রিন্সের গালটা লাল হয়ে ফুলে উঠেছে, কিন্তু তার চোখের পানি তখনও থামেনি। সে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মায়া তাকে যত গালি দিচ্ছে, যত বকাবকা করছে, প্রিন্স ততই ভিতরে ভিতরে ভেঙে পড়ছে। প্রিন্স যাচ্ছে না দেখে মায়া আবার বলে, আমাদের কোনো অভিভাবক নেই বলে তুমি ভেবেছো আমাদের নিয়ে যা খুশি তাই করা যায় না? মিম যদি এই কথা জানতো না, ও মরে যেত প্রিন্স, ও মরে যেত। ও তোমাকে কতটা ভালোবাসে তুমি জানো? আর তুমি সেই ভালোবাসার বুকে চুলকানি মাখাতে এসছো। আজই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। আমি আর তোমার মুখ দেখতে চাই না। দুই বোনকে তোমার প্রেমের জালে ফাঁসিয়ে অনেক মজা নিলে না? যাও এখন, খুশি হয়েছে তো? মায়া হাঁপাতে হাঁপাতে দেয়াল ধরে বসে পড়ে। তার এতক্ষণে জমানো সব রাগ যেন শেষ হয়ে এখন শূন্যতায় রূপ নিয়েছে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। প্রিন্স ধীর পায়ে মায়ার সামনে হাঁটু গেড়ে বসে। সে মায়ার হাত ধরার সাহস পায় না, শুধু তার দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, তুমি আমাকে যত ইচ্ছা গালি দাও মায়া, আমি জানি আমি অপরাধী। আমি তোমাদের দুই বোনের বিশ্বাস ভেঙেছি, আমার শাস্তি হওয়া উচিত। কিন্তু একটা কথা মিথ্যে নয়, আমি তোমাকে ভালোবাসি। আমি মিমের কাছে গিয়ে সব স্বীকার করব। আমি বলবো আমি কতটা খারাপ ছিলাম, কিন্তু তবুও আমি তোমাকেই ভালোবাসি মায়া। এই ভালোবাসাটা কোনো নাটক নয়, এটা আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। মায়া তার চোখের পানি মুছে আবারও ঘুরে দাঁড়ায়। তারপর বলে, তুমি যদি আজ থেকে আর কোনোদিন আমার সামনে প্রেমের কথা বলো, তবে আমি নিজের জীবন দিয়ে দেবো। মনে রেখো প্রিন্স, তুমি মিমের আর আমি মিমের বড় বোন। এটাই আমাদের শেষ কথা। এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই। আর মিমকে যদি তুমি কষ্ট দিয়েছো বা তার সামনে আমাকে অপরাধী করেছো, তোমার কপালে খুব দুঃখ আছে। মায়া আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে হন্তদন্ত হয়ে ছাদ থেকে নেমে গেল। প্রিন্স একা ছাদে দাঁড়িয়ে থাকে। তার মনে হচ্ছে আকাশটা যেন তার মাথার উপর ভেঙে পড়ছে। ভালোবাসাটা যখন বিষ হয়ে যায়, তখন মানুষ না পারে গিলতে, না পারে উগড়ে দিতে। সে বুঝতে পারছে না এই জট সে কিভাবে খুলবে। মায়ের কাছ থেকে চড় খেয়ে এবং চরম অপমানিত হয়ে প্রিন্সের ভিতরটা তখন পুরো ছাই হয়ে যাচ্ছিল। কিন্তু সে জানে এই নোংরা খেলা শেষ তাকেই করতে হবে। সে অপরাধী, আর অপরাধীকে নিজের পাপের বোঝা বইতে হয়। প্রিন্স ছাদ থেকে নেমে মিমের ঘরের সামনে এসে দাঁড়ায়। ঘরের দরজাটা আধা খোলা। ভিতরে মিম আয়নার সামনে দাঁড়িয়ে প্রিন্সের কথাই ভাবছিল, আর প্রিন্সের জন্য সাজছিল আর মুচকি মুচকি হাসছে। এই সরল হাসিটা দেখে প্রিন্সের কলিজা যেন কেউ টেনে ছিঁড়ে ফেলছে। প্রিন্স ঘরে ঢুকতেই মিম আয়নায় তার প্রতিচ্ছবি দেখে দ্রুত ঘুরে দাঁড়ায়। তার চোখে মুখে রাজ্যের আনন্দ। সে দ্রুত এসে কোনো কিছু না ভেবেই প্রিন্সকে জড়িয়ে ধরে বলে,
তুমি এখানে? আমি তো ভাবলাম ফারাজ ভাইয়ের সাথে নিচে ব্যস্ত আছো। জানো প্রিন্স, আজ মায়া আপু যখন বললো সে তোমাকে ভালোবাসে না, তখন আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার খুব ভয় করছিল যদি আপু তোমাকে কেড়ে নেয়। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রিন্স। বাবা মা চলে যাওয়ার পর এই প্রথম আমি নিজের একজনকে খুঁজে পেয়েছি। তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? প্রিন্স মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। মিমের এই অবুঝ ভালোবাসা এখন তার কাছে আগুনের হলকার মতো লাগছে। সে ধীরে মিমের হাত দুটো নিজের শরীর থেকে সরিয়ে নেয়। তার এই আচরণ দেখে মিমের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে যায়। মিম বলে, কি হয়েছে প্রিন্স, তোমার চোখ এমন লাল কেন? আর গালে কিসের দাগ এটা? তুমি কাঁদছিলে? প্রিন্স মিমের একটা হাত শক্ত করে ধরে তাকে বিছানায় বসিয়ে দেয়। তারপর সে নিজেও মেঝেতে মিমের পায়ের কাছে বসে পড়ে। মিম অবাক হয়ে তাকিয়ে থাকে। প্রিন্স বলে, মিম, আমাকে ক্ষমা করার কথা বলতে আসিনি, কারণ আমি যা করেছি তার জন্য কোনো ক্ষমা হয় না। তুমি আমাকে মারো, জুতো দিয়ে পেটাও, কিংবা পুলিশে দাও, আমি কিচ্ছু বলবো না। আমি একটা জঘন্য অপরাধী। এসব কি বলছো তুমি? কি অপরাধ করেছো? কার সাথে মারামারি করেছো আবার? আমি তোমাদের দুই বোনের আবেগ নিয়ে খেলেছি মিম। আমি শহরে থাকতে অনেক মেয়ের সাথেই ফ্লার্ট করেছি, এটাই আমার স্বভাব ছিল। এখানে এসেও আমি ভেবেছিলাম মায়া আপু আর তোমাকে পটিয়ে একটু সময় কাটাবো। আমি ইচ্ছে করেই তোমাদের দুজনের সাথে আলাদাভাবে কথা বলেছি, আলাদা নাম্বার ব্যবহার করেছি। আমি ভাবিনি তোমরা এইভাবে সিরিয়াস হয়ে যাবে। আমি ভেবেছিলাম সবটা একটা মজার খেলার মতো চলবে, তোমরা পড়বে না, কিন্তু তোমরা পটে গেলে। মিমের হাত কাঁপতে শুরু করেছে। সে অবিশ্বাস্য দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, খেলা? আর তার মানে তুমি আমাকে যে গোলাপ দিলে, কাল রাতে যে কথাগুলো বললে, আমাকে পটানোর সব কিছু করলে, তোমার প্রতি ভাবনা তৈরি হয় এমন কিছু করলে, সে সব মিথ্যে ছিল? সব অভিনয়? না মিম, সবটা মিথ্যে ছিল না। পটাতে তো চেয়েছিলাম, একজন না পড়লে আরেকজনকে পড়বে। কিন্তু একটা চরম সত্যি এখন তোমাকে বলতেই হবে মিম, বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি না। আমি জানি না কেন, কিভাবে, কিন্তু আমার এই হৃদয়ে যদি কারোর জন্য সত্যি কোনো জায়গা তৈরি হয়ে থাকে, তবে সেটা তোমার বড় বোন মায়ার জন্য। আমি মায়াকে ভালোবাসি। সে রাগী, জেদি, গম্ভীর, তবু আমার তাকেই কেন যেন মনে চায়। আমি তোমাকে ব্যবহার করেছি মাত্র। মিম মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তার কানে যেন তপ্ত সীসা ঢেলে দেওয়া হয়েছে। সে সজোরে নিজের হাতটা প্রিন্সের কাছ থেকে ছাড়িয়ে নেয়। শয়তান, জানোয়ার একটা! তোর লজ্জা করে না আমার সামনে দাঁড়িয়ে আমারই বোনের কথা বলতে? তুই কি জানিস আমি তোকে কতটা বিশ্বাস করেছিলাম? আমি ভেবেছিলাম তুই আমার জীবনের আলো, আর তুই আমার ইমোশন নিয়ে ব্যবসা করছিস। তুই আমার বোনের সাথে প্রেম, আমার সাথে প্রেম, দুজনকে নিয়ে খেলা করেছিস। আমি জানি আমি খুবই খারাপ, কিন্তু মিম, একটা অনুরোধ। মায়াপু এসব জানে না, মানে সে জানে না যে আমি তোমাকে এসব বলেছি। সে জানে না আমি তাকে ভালোবাসি। তবে আমি তাকে জানিয়েছি আমি মিমকে ভালোবাসি না। সে এটা শুনে আমাকে চর মেরে তাড়িয়ে দিয়েছে। প্লিজ তুমি তাকে কিছু বলো না। আমি এই বাড়ি ছেড়ে এখনই চলে যাচ্ছি। তোমাদের জীবনে আর কোনোদিনও আমার ছায়া পড়বে না। আমি যাওয়ার আগে সব ধোঁয়াশা দূর করে যেতে চেয়েছিলাম, যাতে তুমি মিথ্যা আশায় বেঁচে না থাকো। মিম এবার খিলখিল করে হেসে ওঠে। তবে এই হাসিতে আনন্দ নেই, আছে বুক ফাটা হাহাকার। সে বিছানা থেকে উঠে দাঁড়ায় এবং প্রিন্সের কলার চেপে ধরে বলে, লজ্জা করে না তোর এসব করতে? ছি! যারা তোকে দেবর হিসেবে নয়, ভাই হিসেবে সম্মান করত, আর তুই সেই বাড়িতে এসে দুই বোনের সতীত্ব নিয়ে আর আবেগ নিয়ে গেম খেললি। আর তোর কি মনে হয় মায়কে তুই পাবি? মায়া আপু তোকে কোনোদিনও মেনে নেবে না। তুই তো একটা নর্দমার কীট। তুই আমার ভালোবাসার দাফন করেছিস প্লিজ। আমি তোকে ঘৃণা করি। তোর ওই মুখ দেখলে আমার বমি আসবে। প্রিন্স চুপ করে মিমের সব গালি আর অভিশাপ শুনতে থাকে। তার মনে হয়েছে এটাই তার পাওনা। মিম এবার সজোরে এক চর বসিয়ে দেয় প্রিন্সের অন্য গালে। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, কখনো যেন তোকে আর না দেখি। যদি কোনোদিনও এই তল্লাটে তোকে দেখি, তবে আমি নিজের গলায় ফাঁস দেব, আর তার জন্য তুই দায়ী থাকবি। যা এখান থেকে, কুলাঙ্গার একটা। প্রিন্স আর একটা শব্দও করল না। সে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। তার পিছনে মিম বিছানায় লুটিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। মিমের এই কান্নার শব্দ প্রিন্সের কানে তীরের মতো বিঁধছিল।
সে নিজের ব্যাগটা নিয়ে কারোর সাথেই কোনো কথা না বলে রাতে বাড়ির পিছনে দরজা দিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় হাঁটতে হাঁটতে প্রিন্স অনুভব করলো সে হয়তো মায়াকে ভালোবেসেছে, কিন্তু সে ভালোবাসা পাওয়ার যোগ্যতা সে হারিয়েছে। আজ মায়া আর মিম দুজনেই তাকে ঘৃণা করে। সে জয়ী হতে চেয়েছিল, কিন্তু সে আজ জীবনের সবচেয়ে বড় পরাজিত সৈনিক। 2 দিন পার হয়ে গেছে। মায়া গত 2 দিন ধরে নিজেকে প্রায় ঘরবন্দি করে রেখেছে। প্রিন্স চলে যাওয়ার পর থেকেই তার মনটা এক অদ্ভুত শূন্যতায় ডুবে গেছে। ঠিক তখনই মিম ঘরে ঢুকে মায়াকে জাপটে ধরে কাঁদতে শুরু করে। মায়া প্রথমে চমকে যায়। আপু, প্রিন্স চলে গেছে। আমাকে কিছু না বলে সে বাড়ি ছেড়ে চলে গেছে 2 দিন হলো। কেন এমন করলো? ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, ফোনটাও বন্ধ। কেন চলে গেল আপু? চলে গেছে জানি, তবে সে তো তোকে ভালোবেসেছে, তুইও বসছিলি। ও চলে গেল কেন? ও অনেক খারাপ একটা ছেলে আপু। হুট করে আমার কাছে আসলো, তারপর আবল তাবল সব কথা বললো। সে নাকি আর থাকবে না, চলে যাবে। কেন গেল আপু? আমি জানি না। ও একটা জানোয়ার আপু। আমি ওকে মন থেকে ঘৃণা করি। ও আমাদের কাউকে সম্মান করতে জানে না আপু। মায়া কোনো কথা বলে না। সে চুপ করে তার বোনকে জড়িয়ে রাখে। মায়ের মনে হয় প্রিন্স হয়তো মিমের কাছে সত্যটা বলে গেছে বলেই মিম তাকে এত ঘৃণা করছে। আরও 2 দিন কেটে যায়। বিকেলবেলা বাড়ির সবাই লিভিং রুমে একসাথে বসে চা খাচ্ছে। ফরাজও বসে আছে। জামশেদ সাহেব ফরাজের দিকে তাকিয়ে আছে। ফরাজ বলে, বাবা, আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা ছিল, মানে একটা বিয়ের প্রস্তাব আছে। হ্যাঁ জামাই বলো। বাবা, মিম ভার্সিটিতে চায়, সেখানে ওদের একজন টিচার ওকে খুব পছন্দ করেছে। যদিও সে ওদের ডিপার্টমেন্টের বাইরের, তবুও মিমকে সে অনেক আগে থেকেই খেয়াল করে। ছেলেটার নাম আদিব। সে আমার খুব ভালো বন্ধু এবং অসাধারণ একজন মানুষ। সে মিমকে বিয়ে করতে চায়। মিমের জন্য এটা অনেক ভালো একটা প্রস্তাব হবে বাবা। ছেলেটা সুশিক্ষিত। বাহ, আতিককে তো আমি চিনি। ওর বাবার সাথে আমার ব্যবসায়িক খাতির আছে। খুব ভালো পরিবার। মিম্মা, আমার তুই কি বলছিস? দেখ মা, তোদের মা বাবা নেই, আমি তোদের বড় করেছি অনেক কষ্ট করে। আমি কখনো তোদের অমঙ্গল চাইবো না। তুই কি রাজি আছিস? আমরা কি কথা আগাবো? পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। মিম আর চোখে মায়ের দিকে তাকায়। মায়া মিমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলতে শুরু করে, মিম, আমি জানি তুই প্রিন্সকে ভালোবাসছিলি, কিন্তু প্রিন্স তোকে ঠকিয়েছে, আমাদের দুজনকে নিয়ে খেলেছে। যে ছেলে বিশ্বাসে মর্যাদা দিতে পারে না, তার পিছনে পড়ে থেকে লাভ নেই। আতিক তোকে পছন্দ করে, তোকে সম্মান দেবে, যে তোকে আগলে রাখবে তার কাছেই যা। সেখানে তুই ভালোবাসা আর শান্তি দুটোই পাবি। বাকিটা তোর সিদ্ধান্ত। তুই চাইলে আমরা প্রিন্সকে খুঁজে বের করতে পারি, কিন্তু তাতে কি আদৌ কোনো সুখ মিলবে? প্রিন্সের কথা বলো না তো আপু। ও একটা জানোয়ার। ও আমাদের আবেগ নিয়ে গেমস খেলেছে। আমি ওকে কখনোই চাই না। আমি রাজি। হ্যাঁ খালু, আমি এই বিয়েতে রাজি। আপনি কথা আগাতে পারেন। মিমের এই সরাসরি উত্তর শুনে সবাই খুশি হয়ে যায়। যারা আর মায়া মিমকে জড়িয়ে ধরে। ফারাজ, তোমার ভাই প্রিন্স কোথায় গেল? সে তো আমাদের না বলেই হুট করে চলে গেল। ওকে বিয়ের সময় থাকতে হবে তো। আসলে বাবা, ওর অফিসে একটা ইমার্জেন্সি ছিল, তাই রাতেই রওনা দিতে হয়েছে। ও খুব শীঘ্রই আবার আসবে। আচ্ছা ঠিক আছে। ফারাজ, তুমি আতিকদের আসতে বলো। শুভ কাজে দেরি করে লাভ নেই। সামনের সপ্তাহে আমরা অনুষ্ঠান করব। সবাই যে যার মতো চলে যায়। মিমের মুখে এমন কৃত্রিম নাই, বরং এক ধরনের জেদের হাসি ফুটেছে। সে যেন প্রিন্সকে দেখিয়ে দিতে চায় সে তাকে ছাড়াও ভালো থাকতে পারে। কিন্তু মায়া আগে চেয়েও অনেক বেশি চুপচাপ হয়ে গেছে। সে সবার সামনে হাসলেও একা হলেই তার মনে পড়ে যায় সেই কাশফুল আর কিটক্যাটের কথা। প্রিন্স তাকে প্রপোজ করার সময় যেভাবে হাঁটু গেড়ে বসেছিল, সেই ছবিটা সে মাথা থেকে সরাতে পারছে না। প্রিন্সের চোখে তার প্রতি ভালোবাসা দেখে মায়া নিজেকে বোঝায় সে প্রিন্সকে ঘৃণা করে, কিন্তু মন কেন যেন বারংবার সায় দেয় না।
সময় দ্রুত পেরিয়ে যায়। 10 দিন কেটে গেছে। এরই ভিতরে আতিকের পরিবার মিমকে দেখতে এসেছে। তাদের খুব পছন্দ হয়েছে। মিমকে আংটি পরিয়ে দেওয়া হয়েছে। বিয়ের তারিখও ঠিক হয়েছে মাত্র 3 দিন পর। মিম এখন সারাদিন আতিকের সাথে ফোনে কথা বলে। আতিক তাকে অনেক কেয়ার করে, দামি দামি গিফট পাঠায়। মিম এমন আচরণ করছে যেন সে প্রিন্স নামের কাউকে কোনোদিন চিনতই না। মায়া বিছানায় শুয়ে জানালার বাহিরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। সে ভাবে প্রিন্স এখন কোথায়। মিমের বিয়ে হয়ে যায়, সে আতিকের বাড়ি চলে গেল। মিম বিদায় নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে। ফারাজ সোফায় বসে আছে। ঠিক তখনই তার ফোনের স্ক্রিনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। ফারাজ রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? আমি সিটি হাসপাতাল থেকে ডাক্তার রাজু বলছি। আপনি কি প্রিন্সের বড় ভাই ফারাজ বলছেন? জি, আমি ফারাজ। কেন? দেখুন মিস্টার ফারাজ, আপনার ভাই প্রিন্সের কন্ডিশন খুবই আশঙ্কাজনক। তাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তাকে সম্ভবত অনেক লোক মিলে বেধড়ক মারধর করেছে। শরীরের অনেক জায়গায় জখম আর মাথায় গভীর চোট আছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা তাকে এমার্জেন্সিতে রেখেছি। তার মানিব্যাগের ভেতর একটা কার্ডে কয়েকটা নাম্বার লেখা ছিল, যার উপর ভাই লেখা দেখে আমি আপনাকে কল দিয়েছি। জলদি হাসপাতালে আসুন। ফারাজ চমকে গেল। তার চেহারার উজ্জ্বল রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। যারা ফারাজকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ছুটে আসে। পাশে ফারাজের ভাবির মা বাবাও এগিয়ে আসে। কি হয়েছে ফারাজ? হঠাৎ এমন চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? কার ফোন ছিল? যারা প্রিন্স হাসপাতালে ডাক্তার ফোন করেছিল। ওকে নাকি কারা অনেক মেরেছে। অনেক খারাপ নাকি অবস্থা, প্রচুর ব্লিডিং হচ্ছে। কি? আমার ছেলে প্রিন্স হাসপাতালে? ওরে আমার সোনাটা কোথায় গেল? চল ফারাজ, এখনই চল। ওরে আল্লাহ, এটা কিভাবে হলো? মায়া এতক্ষণ একপাশে চুপ করে দাঁড়িয়ে সব শুনছিল। প্রিন্স হাসপাতালে এই কথাটা শোনার পর তার মাথার ভিতরটা যেন ফাঁকা হয়ে গেল। এতদিন যে রাগ আর অভিমান সে পুষে রেখেছিল তা এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেল। তার বুক ফেটে কান্না আসছে, কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করে। ফারাজ ভাই, আমিও যাবো। তুমিও যাবে? আচ্ছা ঠিক আছে, যারা তুমিও চলো। বাবা, তুমি মাকে নিয়ে আসো। সবাই হাসপাতালের দিকে রওনা দেয়। হাসপাতালে পৌঁছে ইমার্জেন্সির সামনে ডক্টরকে দেখে ফারাজ এগিয়ে আসে। প্রিন্সকে তখন অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তার সারা শরীর ব্যান্ডেজে ঢাকা। কাচের ওপাশ থেকে প্রিন্সের ওই দেহটা দেখে মায়ের মনে হলো তার নিজের প্রাণটাই বুঝি বেরিয়ে যাচ্ছে। আমরা ওর পরিবার ডাক্তার, আমাকে ফোন করা হয়েছিল। ও দেখুন, ওর প্রচুর রক্ত লাগবে। আমরা রক্ত কিছু দিয়েছি। ও নেগেটিভ রক্ত আমাদের স্টকে নেই। আপনারা কি কেউ ডোনেট করতে পারবেন? জলদি ব্যবস্থা না করলে রোগীকে বাঁচানো কঠিন হবে। ডাক্তার, আমার তো বি পজিটিভ। যারা তোমার? আমার এ পজিটিভ ফারাজ। এখন কি হবে? ডক্টর, আমার রক্ত ও নেগেটিভ, আমি রক্ত দেবো। সবাই অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। মায়া যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে নার্সদের সাথে গিয়ে বেডে শুয়ে পড়ে রক্ত দেওয়ার জন্য। রক্ত দেওয়া শেষ করে মায়া সুস্থ হওয়ার অপেক্ষা করল না। সে উঠে গিয়ে আবার ডক্টরের কাছে যায়। ডক্টর সাহেব, ও এখন কেমন আছে? জ্ঞান ফিরেছে? ও চোখ খুলছে কি? প্লিজ আমাকে বলুন। মেয়েটি তো খুব অদ্ভুত। আপনি শান্ত হন। রক্ত দেওয়ার পর আপনার বিশ্রাম দরকার। আমরা চেষ্টা করছি। আর আপনি? মায়া? প্রিন্স বিড়বিড় করে বলছিল মায়া। মায়ের কাছে যেতে চাই। আপনি কে হন ওর? মায়া কোনো উত্তর দিতে পারে না। সে চলে আসে। মায়া হাসপাতালে ছোট প্রেয়ার রুমে গিয়ে জায়নামাজে বসে পড়ে। 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করে। মায়ের এই পাগলামি দেখে সবাই স্তম্ভিত। কয়েক ঘন্টা পর প্রিন্স ধীরে ধীরে চোখ মেলে তাকালো। দৃষ্টি পরিষ্কার হতেই সে দেখল তার পাশে ফারাজ ভাই। যারা ভাবি নিজের জারার বাবা মা দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চোখ দুটো যাকে খুঁজছে সেই মায়া সবার আড়ালে দরজার কোণে দাঁড়িয়ে আছে। কিরে পাগল, এখন কেমন লাগছে? আমাদের তো একদম চিন্তা করতে ফেলে দিয়েছিলি। কি হয়েছিল বলতো? কারা তোকে এই অবস্থায় ফেললো? ভাইয়া, মিমের বিয়ের দিন আমি অনেক অপরাধ বোধ অনুভব করি। আমার মনটা ওই বাড়িতেই পড়েছিল।
আমি শুধু একবার দূর থেকে মায়াকে দেখার জন্য এলাকায় আসিলাম। মায়াকে এক পলক দেখেই চলে যেতাম, কিন্তু রাস্তায় রেহান আর আফানের সাথে দেখা হয়ে যায়। ওই যে যারা মিম আর মায়াকে বিরক্ত করত। আমি ওদের আগে মেরেছিলাম বলে সেদিন একসাথে আমাকে মেরেছে। এবার একা পেয়ে ওরা অনেক লোকজন নিয়ে আমাকে অনেক পিটায়, মার খায় অনেক। তারপর আর কিছু জানি না। প্রিন্স একটু থেমে জোরে নিঃশ্বাস নিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। কিন্তু মায়া কোথায় ভাইয়া? ও কি আমাকে একটাবারও দেখতে আসেনি? ওকে একটাবার দেখবো আমি। মায়া, মায়া কোথায় আপনি? ফারাজ ভাই হাসলো। সে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তাকায়। মায়া মাথা নিচু করে ধীর পায়ে প্রিন্সের বিছানার কাছে এসে দাঁড়ালো। মায়ের ফোলা চোখ আর শুকনো মুখ দেখে প্রিন্সের বুকটা ফেটে যাচ্ছে। সে মায়ের একটা হাত নিজের হাতের মুঠোয় টেনে নেয়। সবার সামনেই মায়া আর নিজেকে আটকে রাখতে পারে না। সে ফুপিয়ে কেঁদে উঠে প্রিন্সের বুকের একপাশে মাথা রাখে। প্রিন্স, তুই হয়তো ভাবছিস আমরা কিচ্ছু জানি না, কিন্তু সত্যিটা হলো মিমের বিয়ের 2 সপ্তাহ আগেই আমি সব জেনে গিয়েছিলাম। সবাই অবাক হয়ে ফারাজের দিকে তাকায়। ফারাজ বলতে শুরু করলো। সেদিন বিকেলে বারান্দাতে ছিলাম, আমি নিজের কানে শুনেছিলাম মিমকে তুই বলছিস যে তুই মায়াকে ভালোবাসিস। তারপর তুই যখন ব্যাগ নিয়ে চলে গেলি, আমি মিমের সামনে গিয়ে দাঁড়ালাম। মিম প্রথমে চমকে গিয়েছিল, অনেকক্ষণ কেঁদেছে আমার কাছে। কিন্তু জানিস প্রিন্স, মিম কতটা মহান। ও আমাকে বললো, ফরাজ ভাই, আমি ছাদে মায়া আপু আর প্রিন্সকে দাঁড়িয়ে কথা বলতে দেখেছি। আমি বুঝেছি ওরা দুজনেই দুজনকে কতটা ভালোবাসে। মায়া আপু নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে আমার জন্য প্রিন্সকে চর মেরেছে, বকা দিয়েছে। আমার জন্য আপু কষ্ট পাচ্ছিল ভাই। আমি কিভাবে ওদের এই পবিত্র ভালোবাসা নষ্ট করি বলেন? মায়া মাথা তুলে অবাক হয়ে ফারাজ ভাইয়ের কথা শুনতে লাগলো। মিমি আমাকে বলেছিল ওর জন্য জলদি কোনো পাত্র দেখতে। ও চেয়েছিল মায়া আর প্রিন্সের জীবন থেকে সরে যেতে, যাতে তোরা দুজন এক হতে পারিস। ও আতিককে চিনেছিল আগে থেকে, আতিক ওকে পছন্দ করত। মিম স্বেচ্ছায় এই বিয়েতে রাজি হয়েছে শুধু তোদের সুখের জন্য। মায়া আর রাগ করে থেকো না, মিমের এই ত্যাগের সম্মান অন্তত দাও। নিমা জাতিকের সাথে অনেক সুখে আছে। আরও ফোনে আমাকে বারবার বলেছে, ভাই প্রিন্স আর মায়া আপুকে এক করে দিন। যারা আর জামশেদ সাহেব আবেগে আপ্লুত হয়ে পড়ে। জামশেদ সাহেব এগিয়ে এসে মায়া আর প্রিন্সের মাথায় হাত রাখে। মা মায়া, ছোটবেলা থেকে তোমাদের আগলে রেখেছি। আজ বুঝতে পারছি তোমাদের দুজনের জন্য আল্লাহই এই পথ তৈরি করে রেখেছেন। প্রিন্স তো মায়ার জন্য মরতেও বসেছিল। আর প্রিন্স, সাবধান, আমার মায়াকে যদি আর কোনো দিন কষ্ট দাও তবে কিন্তু খবর আছে। আঙ্কেল, মায়া যে পরিমাণ চর আর গালি দিতে পারে, তাকে কষ্ট দেওয়ার সাহস কি আর আমার আছে? আমি তো এখন ওর আজীবনের আসামি। সবাই হাসতে হাসতে কেবিন থেকে বেরিয়ে গেল। কেবিন এখন শুধু মায়া আর প্রিন্স। মায়া তার চোখের পানি মুছে বলে, ও, খুব তো নাটক করা হচ্ছে। র্যাব অফিসার সেজে গুন্ডা মারতে গিয়ে এখন হাসপাতালে পড়ে আছো, লজ্জাবোধ বলতে কিছু নেই না? প্রিন্স মায়ের হাত টেনে ধরে নিজের কাছে নিয়ে বলে, র্যাব অফিসার না হই, তোমার হৃদয়ের পাহারাদার তো হতে পেরেছি। আচ্ছা মায়া, ডাক্তার বলেছে তুমি রক্ত দিলে আমার শরীরে। এখন তো আমার ধমনীতে তোমারই ভালোবাসা বইছে। এখন থেকে কিন্তু আমি আর তোমার ছোট নেই, আমি তোমার রক্তের অংশ। ফাজিল ছেলে একটা, এখনো মুখে মুখে কত কথা। শোনো মায়া, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। মিমের মতো একটা ছোট বোন পাওয়া ভাগ্যের ব্যাপার, যে আমাকে চিনতে পেরেছিল। আমরা কি মিমকে একটা ধন্যবাদ দেব না? মায়া এবার নিচু হয়ে প্রিন্সের কপালে আলতো করে একটা চুমু খেলো। তাই চোখে এখন আর বিষণ্ণতা নেই, আছে এক বুক প্রশান্তি। মিমকে ধন্যবাদ দেব আমাদের এক করে দেওয়ার জন্য, আর তোমাকে ধন্যবাদ দেব আমার এই নিরস জীবনে মায়া ছড়িয়ে দেওয়ার জন্য। সপ্তাহখানেক পর প্রিন্স সুস্থ হয়ে বাড়িতে ফিরল। আজ তাদের বিয়ে। বাড়ির আঙিনায় সাজ সাজ রব। মিমের মতো মায়ের বিয়েটাও ধুমধাম করে হচ্ছে না, কারণ প্রিন্স আর মায়া দুজনেই চেয়েছে ঘরোয়াভাবে বিয়ে করতে। বিয়ের রাতে লাল বেনারসিতে মায়াকে দেখে প্রিন্স যেন বাকরুদ্ধ হয়ে গেল। মায়া সাহেব, আজ আপনাকে আসলে ওই নূরের মতোই লাগছে। সত্যি করে বলো তো, আমি মরে গিয়ে জান্নাতে আসিনি তো? মরা মানে কি? হ্যাঁ, তুমি এখনো পৃথিবীতেই আছো, আর এই পৃথিবীটাই এখন আমাদের জান্নাত। তবে শোনো, বিয়ের পর কিন্তু আর কোনো সুন্দরীর দিকে তাকানো চলবে না, মনে থাকবে? সুন্দরীদের দিকে তাকিয়েই তো আজ আমি এই সুন্দর জীবনটা পেলাম। তবে এখন থেকে আমার দুনিয়া শুধু তুমি আর তোমার ওই মায়াবী চোখ।
আকাশে তখন এক বিশাল পূর্ণিমা চাঁদ উঠেছে। যারা ভাবি আর ফরাজ ভাই বারান্দা থেকে নতুন দম্পতিকে দেখছে। মিম ফোন করেছে ভিডিও কলে। সে আর আতিক মিলে মায়া আর প্রিন্সকে অনেক অভিনন্দন জানালো। সব ভুল বোঝাবুঝি আর কষ্টের অবসান ঘটিয়ে মায়া আর প্রিন্সের জীবনটা পূর্ণিমার আলোর মতোই উজ্জ্বল হয়ে উঠল। ভালোবাসা আসলেও কোনো বয়স বা ব্যাকরণ মানে না। সে শুধু জানে হৃদয়ের টানে এক হতে।